হ্যালো 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 লাইটে কি সমস্যা? রিয়েলি ডোন্ট নো লাইটে কি সমস্যা, লাইট ইস্যু করতেছে কেন? ওয়েট ছানাপোনার দল, ওয়েট লাইটটা একটু দেখি আমি। লাইটে কি কোনো সমস্যা? লাইটে কি কোনো প্যারা না কি? লাইটের কাহিনী কি? না ঠিক আছে, ওকে, মাচ বেটার নাও আই গেস। হ্যালো ব্রোস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড আই এম অলসো ডুইং গ্রেট। কি খবর সবার? সবাই ক্লাসে চলে আসছি। ইজ এভরিওয়ান দেয়ার? ক্যান আই সি এভরিওয়ান? সবাই আছেন ক্লাসে? সবাই ক্লাসে আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাদা মানেই সেরা, আপনারা মানে সেরা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। একসাথে দুইটা ক্লাস, এরপর আরেকটা ক্লাস আছে অ্যাডমিশন ব্যাচে, ঠিক আছে। একসাথে দুইটা ক্লাস না, টেকনিক্যালি আজকে 5টা ক্লাসের মতো পড়ে গেছে। দুইটা ক্লাস তো আমি লোডশেডিং এর জন্য নিতেই পাইনি, আধা ঘন্টা করে নেওয়া লাগছে। তার মধ্যে একটা ক্লাস আবার রাত 12টায় শুরু করবো, এটা যতক্ষণ চলবে, ঠিক আছে। এই ক্লাসের পর রাত 12টায় আরেকটা ক্লাস শুরু করবো আজকে। গ্রো ইজ হেয়ার, বললাম না, মানে ওই যে বললাম না, মানে যখন শাইন করবো আই উইল শাইন দ্য ব্রাইটেস্ট। হ্যাঁ, আই উইল ট্রাই অ্যাট লিস্ট, ওকে। মানে আমার ব্যাপারটা কি, মানে আমার যে সমস্যাটা হয়, মানে আমার তো দুইটা সাইড একসাথে মেনটেন করা লাগে। মানে তোমাদের এই সাইডটাও মেনটেন করতে হয়, প্লাস আমার নিজের পড়াশোনাটাও মেনটেন করতে হয়। দুইটা নিয়ে হলো আমি এর জন্য হলো প্যারাটা খাই। আমি যদি ফুল টাইম এটা করতাম আরেকটু ইজি হইতো আমার জন্য। যেটা হোক, নট এ বিগ ডিল ফর মি, আই উইল ট্রাই, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে কোথা থেকে জয়েন করছেন বলেন তো একটু? এই কে কোন জায়গা থেকে ভাইয়ার ক্লাস দেখতেছেন আমি কি একটু জানতে পারি? সেন্ট জোসেফ কলেজের কেউ আছেন? মানিকগঞ্জের কেউ আছেন? আমি কি একটু জানতে পারি? হ্যাঁ বলেন তো একটু, মানে নেটিভ মানুষজনকে দেখার খুব ইচ্ছা। যেটাই হোক, কি অবস্থা আপনাদের সবার? কি অবস্থা? আর আরেকটা কাজ করতে হবে, ফরিদপুর থেকে, ওকে তানজিলা, ওকে ঠিক আছে, ওকে। আরেকটা ছোট্ট কাজ করতে হবে। আপনার যদি মনে হয় ক্লাসটা আপনার জন্য ইফেক্টিভ এন্ড আপনার ফ্রেন্ডসদের জন্য ইফেক্টিভ, বা আরো মানুষের কাছে জিনিসটা পৌঁছানো দরকার, ইন দ্যাট কেস ইউ ক্যান হেল্প মি বাই ডুইং ওয়ান থিং। সেটা হলো আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারেন যদি তার উপকার হয়। অথবা আমি জানি আপনাদের প্রোফাইলে শেয়ার করতে ইচ্ছা করে না, আই নো দ্যাট ভেরি ওয়েল। আপনার প্রোফাইলে শেয়ার করতেও হবে না, আপনি আমাদের গ্রুপেই শেয়ার দেন, ঠিক আছে। আপনি আমাদের গ্রুপেই শেয়ার দেন, সবগুলো পোস্ট অ্যাপ্রুভ করা হবে। আপনার ক্যাপশনে যা লিখতে মন চায় লিখে শেয়ার দেন, ওকে ঠিক আছে। আপনার যেটা মন চায় আপনি করেন, গ্রুপে শেয়ার দিয়ে দেন, ঠিক আছে। গ্রুপে শেয়ার দিলে তো কোনো ক্ষতি নাই। এই গ্রুপে যদি আপনি একটা পোস্ট করেন, কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। উই উইল বি হ্যাপি, অ্যাট লিস্ট আই উইল বি হ্যাপি, ঠিক আছে। এন্ড যাদের কাছে আমার পোস্ট যাচ্ছে না, অনেকে আমার পোস্টের নোটিফিকেশন পাচ্ছে না, হয়তো বা আপনার পোস্ট তার কাছে যাইতে পারে, দে উইল অলসো বি বেনিফিটেড, রাইট, ওকে। সো একটু কষ্ট করে আমাদের এই গ্রুপে আপনি এই ভিডিওটা একটু শেয়ার করে দেন, দ্যাট উইল বি হেল্পফুল টু আস, ওকে। ওকে, কে কোন জায়গা থেকে একটু দেখি আমি। আচ্ছা ঠিক, অনেক মানুষ কমেন্ট করছে। ফরিদপুর থেকে সজীব বলছে জি ভাইয়া, কবির বলছে চাপাই নবাবগঞ্জ, জিহাদ বলছে টঙ্গী থেকে, ইউসুফ বলছে হাই ব্রো হোয়াটস আপ, আই এম হিয়ার, হ্যালো আই এম অলসো হিয়ার। মিম বলছে রাজশাহী থেকে, সৌমি বলছে জয়পুরহাট থেকে, সজীব বলছে ব্রাহ্মণবাড়িয়া, জয় ঢাকা আজিমপুর, আর তুমি তো আমার পাশের লোক, প্রতিবেশী। কাদের বলছে চট্টগ্রাম থেকে, চৌধুরী একজনকে মেনশন করছে। আচ্ছা সিদ্দিকা প্রমিত মানিকগঞ্জ থেকে, হ্যালো। আচ্ছা ইউসুফ বলছে ফরিদপুর গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ, আচ্ছা আমার দাদু এই কলেজে পড়াশোনা করেছিল। আচ্ছা নাহিদ বলছে বগুড়া, ওকে ঠিক আছে। জিহাদ আবার লেখছে টঙ্গী, আদিত্য লেখছে ময়মনসিং, আচ্ছা মাহি বলছে ওকে ঠিক আছে। দাবিয়া বলছে পজ থেকে সেরা। ওই ব্রো আমার কমেন্ট পড়ো না কেন? এই যে পড়ছি তো ব্রো, রাগা যাবে না তো, রাগ করা যাবে না ব্রো, সবার কমেন্ট পড়বে, ঠিক আছে। নিধি বলছে বগুড়া থেকে, তানজিমুল একজনকে মেনশন করেছো, থ্যাংক ইউ। ইউসুফ বলছে রাজেন্দ্র কলেজ, ওকে। আফরিদ বলছে ঢাকা কলেজ থেকে, আরে সেরা। মেহরাব বলছে ময়মনসিং থেকে, ওকে। তানজিমুল বলছে দ্য ফার্ম গেট থেকে। তাজিদ বলছে কি মোস্তাকিম চাপ মোহাম্মদপুর। আমি যাবো 11:30 সময় যাবো, 11:30 পর্যন্ত থাকলে দেখা হবে। আমি 11:30 মুস্তাকিমে যাবো আজকে, যদি 11:30 পর্যন্ত থাকো দেখা হবে তোমার সাথে মুস্তাকিমে, যেটাই হোক। আচ্ছা মো বলছে যশোর থেকে, আচ্ছা নবী বলছে খাগড়াছড়ি,
হ্যালো হ্যালো আচ্ছা তারেক বলছে নোয়াখালী আচ্ছা ঠিক আছে ওকে 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 সবকিছু ঠিকঠাক স্যার আমাকে আরেকটা ইনফরমেশন জানাতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমরা লাস্টের দিন 6টা সিকিউ সলভ করছি বাকি 6টা সিকিউ আমরা আজকে সলভ করব এন্ড এই 12টা সিকিউ করার পর এন্ড আমাদের প্রথম যে আপনার ওভারভিউইং এর যে ক্লাসটা ছিল যে আমরা পুরো চ্যাপ্টার রিভিউ করছি যে ক্লাসে ওই ক্লাস করার পর আর এখন 12টা সিকিউ সলভ করার পর আপনার স্টিল যদি মনে হয় ভেক্টরের সমস্যা আছে আসলে এটা আপনার মনে হবে না আপনার ভেক্টরের সমস্যা থাকবে না এত কিছু করার পর ভেক্টরের সমস্যা থাকবে না নেক্সট ক্লাসে আগামীকাল আমরা আবার এমসিকিউ সলভ করব এই চ্যাপ্টারের মানে বুঝতেছো কড়া একটা প্রিপারেশন হবে ভেক্টরের চলেন সব ঠিকঠাক সবাই সব ঠিকঠাক ভাই কমেন্ট পড়েন না খাগড়াছড়ি পড়ছি রে ভাইয়া পড়ছি নবী পড়েছি ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে মো আচ্ছা সেরা 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 ফেনী থেকে তারেক ওকে ব্রো ওকে নাহিম বলছে রাজেন্দ্র কলেজ আচ্ছা ওকে 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 ঠিক আছে ঠিক আছে সবকিছু ঠিকঠাক ইজ এভরিথিং ক্লিয়ার ক্যান আই নো দ্যাট আমি কি একটু জানতে পারি সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাতে হবে কষ্ট করে সব ঠিক আছে কিনা ঢাকা উদয়ন গভর্নমেন্ট কলেজ আচ্ছা আচ্ছা ওকে আমার বাসা বাড়ি নেই তুমি আর আমি তো সেম আমারও বাসা বাড়ি নেই বাপ মা থাকতে দিছে এটাই অনেক আমি কৈলাস থেকে বলতেছি হাই হাই নওশিন অনেকজনকে মেনশন করেছে থ্যাঙ্কস ফর মেনশনিং থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সব ঠিক আছে কেউ কিছু বলে না আপনারা মেনশন করে তালেই আছে আচ্ছা শুনেন আমি তাহলে শুরু করি আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি সবকিছু ঠিক আছে দেন লেটস স্টার্ট ওকে কোয়েশ্চেন নাম্বার 7 কোথায় আসছে এটা কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ নাটোর আচ্ছা ঠিক আছে ওকে আমি কোয়েশ্চেনটা নিছি কেন কারণ আমি লং রোলারের কোয়েশ্চেন খুঁজতেছিলাম লং রোলার একটা ইম্পর্টেন্ট জিনিস এটা খ নাম্বারও আসে গ নাম্বারও আসতে পারে মানে একটা সৃজনশীল হইতে পারে লং রোলার দিয়ে তার জন্য এই সিকিউটা আমি নিছি ঠিক আছে চলো একটু সলভ করি ক নাম্বারে কি বলছে সদৃশ ভেক্টর কাকে বলে বলো সদৃশ ভেক্টর কাকে বলে খুবই সিম্পল একটা ব্যাপার যে সকল ভেক্টর সেম ডিরেকশনে কাজ করবে তাদেরকে আমরা সদৃশ ভেক্টর বলবো কি বললাম যে সকল ভেক্টর সেম ডিরেকশনে কাজ করবে তাদেরকে আমরা কি বলবো সদৃশ ভেক্টর বলবো ঠিক আছে মান যা খুশি হোক কম হোক বেশি হোক সমান হোক ডাজন্ট ম্যাটার যারা সেম ডিরেকশনে কাজ করবে তারাই সদৃশ ভেক্টর ওকে চলো খ ব্যাখ্যা করো ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না কিভাবে ব্যাখ্যা করবো ভাইয়া এটা ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না খুবই সিম্পল আপনি লিখবেন এ ক্রস বি ঠিক আছে ওকে তখন আপনি কি করবেন এই যে এখানে আঁকবেন এ এখানে আঁকবেন বি তারপর বলবেন এ ক্রস বি এর যে ডিরেকশন ডান হাতি স্ক্রু এর নিয়ম অনুযায়ী কি লিখবো বলো তো খাতায় কি লিখবা ডান হাতি স্ক্রু এর নিয়ম অনুযায়ী এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে তল বরাবর বাইরের দিকে কোন দিকে হবে তল বরাবর বাইরের দিকে তল বরাবর বাইরের দিকে ঠিক আছে বাইরের দিকে ওকে মান কিন্তু সেম মান কত হবে এটার মান হবে হলো এ বি সাইন থিটা ঠিক আছে যদি এটা থিটা হয় ওকে মান হবে এ বি সাইন থিটা এখন যদি আমি বি ক্রস এ করি ভাইয়া যদি বি ক্রস এ করি তার ডিরেকশন কোন দিকে হবে ডান হাতি স্ক্রুর নিয়ম অনুযায়ী এই যে বি থেকে এর দিক ঘুরাইছো দেখো তো বুড়ো আঙুল কোন দিক যাচ্ছে তল বরাবর ভিতরের দিকে কাহিনী ক্লিয়ার ওকে তাহলে বি ক্রস এ যেটা ডিরেকশন কোন দিকে হবে তল বরাবর ভিতরের দিকে তল বরাবর ভিতরের দিকে ওকে ভিতরের দিকে ক্লিয়ার ভাইয়া আচ্ছা তাহলে একটু খেয়াল করেন এটার মান কত হবে এইটার মানও হবে ভাইয়া এ বি সাইন থিটা তাহলে ভাইয়া দুইটা ভেক্টরের মান সেম কিন্তু ডিরেকশন দেখো একটা তল বরাবর বাইরের দিকে আর একটা তল বরাবর ভিতরের দিকে তার মানে কি এদের ডিরেকশন কি উল্টা দিকটা কি দিক হলো উল্টা মানে একজন বাইরের দিকে একজন কি ভিতরের দিকে বুঝছেন তাহলে যদি দুইটা ভেক্টরের মান সেম হয় কিন্তু ডিরেকশন হয় উল্টা তখন আমরা সেই দুইটা ভেক্টরকে কি বলি পরস্পরের বিপরীত ভেক্টর তার মানে এ ক্রস বি আর বি ক্রস এটা কি পরস্পরের বিপরীত ভেক্টর তাহলে কি লিখবো এ ক্রস বি ইজ ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ যেহেতু তারা কি পরস্পরের বিপরীত ভেক্টর এটা কি বিনিময় সূত্র মানছে মানে নাই যদি বিনিময় সূত্র মানতো তাহলে হয়তো এ ক্রস বি ইজ ইকুয়ালস টু বি ক্রস এ ঠিক আছে কিন্তু যখনই বি ক্রস এ লিখতে গেছি তখন সামনে একটা কি দেওয়া লাগছে মাইনাস দেওয়া লাগছে এর জন্য আমরা কি লিখবো তার মানে ক্রস গুণ কি করে না বিনিময় সূত্র মানে না বিনিময় সূত্র মানে না একদম ইজি ক্রস গুণ কি করে না বিনিময় সূত্র মানে না বিনিময় সূত্র মানে না কেয়ার করে না ঠিক আছে এন্ড কেয়ারফুল এই জিনিসগুলো যখন লিখবা তল বরাবর বাইরের দিকে তল বরাবর ভিতরের দিকে শুরুতে উল্লেখ করে দিবা এগুলো কিভাবে পাইছি ডান হাতি স্ক্রুর নিয়ম অনুযায়ী হ্যাঁ এটা একটু লিখে দিবা ডান হাতি স্ক্রু এর নিয়ম অনুযায়ী ওকে আমরা কিন্তু এটা একটু লিখে দিব বুঝছেন স্যার এটা কিন্তু আমরা একটু লিখে দিব চুপচাপ থাকা যাবে না না লিখে আসলে হবে না এটা লিখে আসা লাগবে ঠিক আছে ওকে পারবো সবাই গুড চলেন আমরা একটু গ নাম্বারে যাই এটা গেস সবাই পারবা ঠিক আছে চলো গ নাম্বার আমরা একটু উদ্দীপকটা দেখি কি বলেছে
করিম চিত্র অনুযায়ী 20 কেজি ভরের একটা লন রোলারকে 200 নিউটন বলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ঠেলতেছে। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে মানে কি, এই যে দেখো, এই যে দেখো, এটা 30 ডিগ্রি বলছে না, তাহলে এইটাও হবে কত, 30 ডিগ্রি। তার মানে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতেছে, ঠেলতেছে লন রোলারকে। বুঝছি গতে কি বলছে, লোরার বলতেছি, রোলারের গতি সৃষ্টিকারী বল কত। তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে লন রোলারের, এই কোয়েশ্চেন তুমি অ্যান্সারই করতে পারবে না। লন রোলারের গতি সৃষ্টিকারী বল কত হবে বলো, খুবই সিম্পল। কতখানি বল প্রয়োগ করছে আরেকটা আবার দেখি খালি, 200 নিউটন। ঠিক আছে, দেখো এই আছে না, আরে ইস, এই আছে না আমাদের লন রোলার, গ নাম্বারে কই আছে আমাদের লন রোলার, এই যে আমাদের লন রোলার, এই যে। ঠিক আছে, লন রোলার আমরা কি করছি, বল প্রয়োগ করছি, একদম সেন্টার পয়েন্টে কি করছি, বল প্রয়োগ করছি। কতখানি বল প্রয়োগ করছি, 200 নিউটন। কত অ্যাঙ্গেলে বল প্রয়োগ করছি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে। ভাইয়া এই বলের কোন উপাংশটা লন রোলারের মধ্যে গতি তৈরি করবে, কোন উপাংশ, আনুভূমিক উপাংশ। লন রোলারের কোন উপাংশটা ওর মধ্যে গতি তৈরি করে, আনুভূমিক উপাংশটা। তুমি যে বলটা দিবা সেই বলে দুইটা উপাংশ আছে, একটা উলম্ব উপাংশ, একটা আনুভূমিক উপাংশ। কোনটা বলো তো গতি তৈরি করবে, লন রোলার যায় কোন দিকে, লন রোলার কি উলম্ব ডিরেকশন বরাবর যায় না, লন রোলার যায় কোন দিকে বলতো, লন রোলার যায় তো আনুভূমিক বরাবর। তাহলে লন রোলার যদি আনুভূমিক বরাবর যায়, তাহলে কোন দিক বরাবর বলটা ওর মধ্যে গতি তৈরি করবে, অবশ্যই আনুভূমিক বরাবর যে বলের উপাংশটা সেটা কি করবে, ওর মধ্যে গতি তৈরি করবে। তাহলে একটা কাজ করেন, এই বলটাকে একটু সামনের দিকে আগাই দেন, আগাই দেন, দিছেন কত, এটা 200 নিউটন। ঠিক আছে, এই জিনিসটাকে একটু সামনের দিকে আগাই দেন, দিছেন, এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। তাহলে বলেন তো এই বলের আনুভূমিক উপাংশ কত, এই বলের আনুভূমিক উপাংশ হলো 200 cos 30। তাহলে কতখানি বল, কতখানি বল, 100√3 নিউটন। তাহলে ওর মধ্যে গতি সৃষ্টিকারী বলের মান কত, গতি সৃষ্টিকারী বল, গতি সৃষ্টিকারী বল কত, গতি সৃষ্টিকারী বল হবে 100√3 নিউটন। ডান, একদম ইজি। কিন্তু যদি আপনার লন রোলারের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এই ম্যাথ আপনি আটকাবেন। যদি ক্লিয়ার না থাকে, অ্যাটলিস্ট যদি নাও আটকান, সময় লাগবে, ইউ উইল নিড সাম টাইম, আপনার সময় লাগবে এটা সলভ করার জন্য। ঠিক আছে, তার জন্য হলো আমাদের থিওরিটিক্যাল কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে, অ্যান্ড সেই কনসেপ্টের উপর বেস করে ম্যাথগুলো শিখতে হবে। বুঝছেন, আপনাদের যেগুলো এইচএসসিতে যে কোয়েশ্চেনগুলো আসে, আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, এইচএসসির কোয়েশ্চেন কখনোই কঠিন হয় না, ইটস নেভার টু হার্ড, কখনোই অতিরিক্ত কঠিন কোয়েশ্চেন এইচএসসিতে আসে না। ঠিক আছে, এইচএসসিতে সবসময় মডারেট লেভেলের, স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন আসে, অ্যান্ড প্রত্যেকটা কোয়েশ্চেন আপনার বইয়ের থিওরির সাথে একদম মিল করে আসে। মানে যে থিওরিগুলো দিয়ে কোনো একটা সিনারিও বানানো সম্ভব, কোনো একটা উদ্দীপক প্রপারলি বানানো সম্ভব, সেগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে। যেমন নৌকা দিয়ে প্রশ্ন আসে, নদী নৌকা পারাপার নিয়ে কোয়েশ্চেন আসে, গুণটানা নিয়ে কোয়েশ্চেন আসে, পাখির ওড়া নিয়ে কোয়েশ্চেন আসে, লন রোলার নিয়ে কোয়েশ্চেন আসে। এগুলো দিয়ে উদ্দীপক প্রপারলি বানানো যায়, তো এগুলো মাথায় আনতে হবে, এগুলো বুঝতে হবে যে এগুলো থেকে কোয়েশ্চেন আসে। বুঝছেন, কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারতে হবে, তাহলে আপনি দেখবেন আগাই গেছেন অন্যদের চেয়ে। ঠিক আছে, হইছে? ঘ নাম্বার ক্লিয়ার স্যার, এটা ঝামেলা হওয়ার কথা না। চলো আমি ঘ নাম্বারটা একটু দেখি তো কি বলছে। ঘতে কি বলছে, করিম রোলারটিকে একই বলে আনুভূমিকের সাথে একই কোণে টেনে নেওয়া যাওয়ার চেষ্টা করলে ঠেলা অপেক্ষা বাড়তি কোনো সুবিধা পেত কি। মানে বুঝছো, ওই যে খ নম্বরে যেটা শিখে আসছি ওইটাই, যে লন রোলারকে এবার ঠেলবো না, কি করব, টানবো। টানলে কি কোনো বাড়তি সুবিধা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আমরা পড়ছি না লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ, এখন সেইটা আপনার ম্যাথমেটিক্যালি ভ্যালু বের করে দেখায় আসতে হবে। লন রোলারের ভর কত, 20 কেজি। ঠিক আছে, চলো তাহলে এখন আমরা দেখব 200 নিউটন বলে ঠেললে কি হয় আর 200 নিউটন বলে টানলে কি হয়, এই দুইটা জিনিস একটু আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা কি করতেছি, ঠেলতেছি। প্রথমে কি, ঠেলা। ওকে, আমরা কি করব, ঠেলবো। ঠেলার সময় কি হবে স্যার, চলেন ছবিটা আঁকেন, খাতার মধ্যে ছবি আঁকেন। এই বসে থাকলে হবে না, হ্যাঁ, এখন যদি বসে থাকো দেখবা পরীক্ষার হলে যায় ছবি আঁকতে ইচ্ছা করতেছে না। বারবার ছবি আঁকা প্র্যাকটিস করো। ফিজিক্সে কোনো একটা ম্যাথে যদি ছবি আঁকতে পারো প্রপারলি, 50% ম্যাথ সলভড। সিরিয়াসলি বলতেছি, ফিজিক্সে কোনো একটা ম্যাথ যদি তুমি ভিজুয়ালাইজ করে ছবি আঁকতে পারো, 50% ম্যাথ সলভ। বাকি 50% ছবি দেখে দেখে ক্যালকুলেশন করলেই হবে। বুঝছো, ছবি আঁকো, আমার সাথে ছবি আঁকো। চলো তাহলে প্রথম আমরা কি করছি, 200 নিউটন বল দিছি। কি করছি, 200 নিউটন বল দিছি, ঠেলা দিছি, ঠেলা দিছি। ঠিক আছে, কত ডিগ্রি কোণে দিছি, 30 ডিগ্রি কোণে দিছি। কত ডিগ্রি কোণে দিয়েছি রে, 30 ডিগ্রি কোণে। একটা কাজ কর, বলটাকে একটু নিচের দিকে নামাই আন। আনছিস, আনছিস, এটা কত, 200 নিউটন। ঠিক আছে, এটাকে একটু সামনের দিকে আন, এটাকে, এটাকে, এই অ্যাঙ্গেলটা কত বল, অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। তাহলে আমার একটা কথা বলো, এই যে বল, এই বলের একটা উপাংশ কি নিচের দিকে কাজ করবে না? অবশ্যই করবে। বলের যে উপাংশটা নিচের দিকে কাজ করবে সেটার মান কত হবে, 200 sin 30।
কত হবে 200 sin 30। থিওরি ক্লাসে এটা ক্লিয়ার করেছিলাম, থিওরি ক্লাসে এটা পড়িয়েছিলাম। নিচের দিকে যে উপাংশটা কাজ করবে সেটার মান কত হবে 200 sin 30। নিচের দিকে কি আর কোনো বল আছে? অবশ্যই আছে। কি বলতো? লন রোলারের ওজন mg। আচ্ছা ভাইয়া, এই দুইটা বল ছাড়া কি ওয়াই অক্ষ বরাবর আর কোনো বল আছে? অবশ্যই আছে। লন রোলার যখন ভূমির উপর থাকবে সে তো ভূমির উপর এই বলটা প্রয়োগ করতেছে, এই যে mg আর 200 sin 30। লন রোলার ভূমির উপর প্রয়োগ করতেছে। লন রোলার যদি ভূমির উপর এই বল প্রয়োগ করে, ভূমি কি লন রোলারকে কোনো রিয়াকশন ফোর্স দিবে না? অবশ্যই দিবে। সো লন রোলার কিন্তু একটা রিয়াকশন ফোর্স ফেস করবে। সেটা কোন দিক বরাবর কাজ করবে? এই যে এই দিক বরাবর, এই দিক বরাবর কাজ করবে আমাদের লন রোলারের রিয়াকশন ফোর্স। কাহিনী বুঝছেন? এই রিয়াকশন ফোর্স কেমনে বের করব বলেন তো? রিয়াকশন ফোর্স বের করব R is equals to mg প্লাস 200 sin 30। ঠিক আছে, এম কি? লন ডলারের ভর 20 মাল্টিপ্লাইড বাই 9.8 প্লাস সাইন 30 এর ভ্যালু হলো হাফ, তাহলে 100। তাহলে কত আসতেছে 19.6, 196। 196 প্লাস 100 তার মানে কত আসতেছে 296। ঠিক আছে, 296 নিউটন। এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে ভাইয়া রিয়াকশন ফোর্স কেন বের করলেন? রিয়াকশন ফোর্স দিয়ে কি হবে? শুনো, একটা বস্তুর উপর যে রিয়াকশন ফোর্সটা কাজ করে আমরা বস্তুর ওজন হিসাবে সেইটাকেই ফিল করি। একটা বস্তুর উপর যে রিয়াকশন ফোর্সটা কাজ করে আমরা বস্তুর ওজন হিসাবে সেইটাই ফিল করি। বস্তুর ওজন কিন্তু অলওয়েজ এমজি, বাট উই ডাজন্ট ফিল ইট অল দ্য টাইম। আমরা সবসময় এমজি ফিল করি না, আমরা ফিল করি কোনটা? বস্তু যে রিয়াকশন ফোর্স পায় সেটাকে আমরা ফিল করি ওজন হিসাবে। তাহলে এই যে আমরা রিয়াকশন ফোর্সটা বের করলাম, আমরা আলটিমেটলি কি বের করলাম? লন রোলারকে যখন ঠেলে নিয়ে যাব তখন লন রোলারের আপাত ওজন কত, অথবা আমাদের কাছে লন রোলারের ওজন কত মনে হবে। তাহলে কি বের হইলো? লন রোলারকে যখন ঠেলে নিয়ে যাব তখন আমাদের কাছে মনে হবে লন রোলারের ওজন কত? 296 নিউটন। ঠিক আছে, এটা আমাদের কাছে অনুভূত ওজন। ঠিক আছে, বা যে ঠেলে নিয়ে যাচ্ছে, যে করিম না কি ছিল, তার কাছে অনুভূত ওজন। ঠিক আছে, আমাদের কাছে লন রোলারের অনুভূত ওজন, রোলারের অনুভূত ওজন। হ্যাঁ, এইচএসসি পরীক্ষা একটু ডিটেলসে লিখবা, বুঝছো? একটু ডিটেলসে লিখবা। অ্যাডমিশনে লেখো ছোট মোটো করে, সমস্যা নেই। এইচএসসিতে সময় থাকে, ডিটেলসে লিখবা। ঠিক আছে, ওকে। এখন আসো টানার ক্ষেত্রে, যদি সেম কাজটা না ঠেলে আমরা টানতাম তখন কি হতো? লন রোলারকে যদি টানতাম তখন কি হইতো ভাইয়া? আচ্ছা, সাদা দিয়ে রাখি। সাপোজ এই আমাদের লন রোলার, এই এই ঠিক আছে। এখন কি করবো? লন রোলারকে টানবো। চলো টানো, টানো লন রোলারকে টানো। কত বলে টানবা? সাপোজ 200 নিউটন বলেই দিছে কোশ্চেনে। আচ্ছা, কত কোণে টানবা? তোমাকে বলছে সেম অ্যাঙ্গেলে টানতে হবে, তার মানে 30 ডিগ্রি কোণেই টানবা, রাইট? আচ্ছা দেখো, আনুভূমিক উপাংশ নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই। আনুভূমিক উপাংশ দুই ক্ষেত্রে 200 cos 30, তার মানে দুই ক্ষেত্রে গতি তৈরিকারী যে বলটা সেইটা সেম, ওইটা নিয়ে কোনো ইস্যু নাই। ঝামেলা কোথায়? ওজনে। এক ক্ষেত্রে ওজন আসবে বেশি, এক ক্ষেত্রে আসবে কম। মানে আপাত ওজন যেটা সেটা এক ক্ষেত্রে আসবে বেশি, এক ক্ষেত্রে আসবে কম। এটা একটু বের করতে হবে। চলেন তাহলে, যে 200 নিউটন যেটা, এটার কি কোনো উলম্ব উপাংশ আছে? অবশ্যই আছে। সেটা কত? সেটা হলো 200 sin 30। এখানে কি আর কোনো বল আছে? অবশ্যই আছে। কে আছে? ওজন। নিচের দিকে এমজি। তাহলে নিচের দিকে যদি এমজি থাকে তার মানে অবশ্যই লন রোলার নিচের দিকে একটা বল তো প্রয়োগ করতেছে। নিচের দিকে যদি লন রোলার ভূমির উপর একটা বল প্রয়োগ করে তাহলে লন রোলার কি একটা রিয়াকশন ফোর্স ফেস করবে না ভূমির কাছ থেকে? অবশ্যই করবে। চলেন সেই রিয়াকশন ফোর্সটাকে দেন কোন দিকে? এই যে একদম ঠিক বিপরীতে। ভূমিকে বল প্রয়োগ করছে নিচের দিকে, ভূমি লন রোলারকে দিবে একদম উপরের দিকে। ক্রিয়া প্রতিক্রিয়া বল। ঠিক আছে, ধরো এই রিয়াকশন ফোর্সটা হলো আর প্রাইম, কথার কথা। তাহলে এখানে যেহেতু আমার ওয়াই অক্ষ বরাবর বলের সমতা আসা লাগবে। কেন? কারণ লন রোলার তো ওয়াই অক্ষ বরাবর গতিশীল না। যেহেতু ওয়াই অক্ষ বরাবর গতিশীল না, তার মানে ওয়াই অক্ষ বরাবর লন রোলারের উপর নিট বল কত? 0। তাহলে নিট বল যদি 0 হইতে হয় তাহলে কি হইতে হবে? আর প্রাইম প্লাস 200 sin 30 ইজ ইকুয়ালস টু এম জি। তাহলে আর প্রাইমের ভ্যালু কত আসবে? আর প্রাইম আসবে এম জি মাইনাস 200 sin 30, তার মানে আলটিমেটলি আসবে 96 নিউটন। কত? 96 নিউটন, কারণ এমজি আসবে 196, 200 sin 30 কত আসবে? 100। ওকে, তাহলে দেখেন আমরা যখন লন রোলারটাকে টেনে নিয়ে যাচ্ছি তখন আমাদের কাছে লন রোলারের অনুভূত ওজন কত হচ্ছে? 96 নিউটন। একবার টানতেছি মনে হচ্ছে 296 নিউটন, আরেকবার টানতেছি মনে হচ্ছে জাস্ট 96 নিউটন। তার মানে এইটার চেয়ে কি প্রায় 3 ভাগের 1 ভাগ। তাহলে কোন ক্ষেত্রে লন রোলারকে মুভ করানো ইজি হবে? সেকেন্ড ক্ষেত্রে। তার মানে সেকেন্ড ক্ষেত্রে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো, সেটা কি? লন রোলারকে যখন মুভ করাবো আমাদের কাছে মনে হবে ওজনটা মাত্র 96 নিউটন, যেটা প্রথম কেসে মনে হয়েছে 296 নিউটন। তার মানে সেকেন্ড কেসে লন রোলারকে মুভ করানো ইজি।
এইটাই আপনি খাতায় লিখে দিয়ে আসবেন। পারবেন না? এই যে আমরা একটা সিকিউ সলভ করলাম, তোমরা কি বুঝছো নাকি বুঝো না? বলো বলো। দাদা প্রসেস স্টুডিওতে আসতে চাই একদিন। আচ্ছা ওকে, অবশ্যই, ওয়াই নট, ওয়াই নট, ওয়াই নট। দাদা আপনাকে অনেক 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 বেশি মিস করি আজকাল, প্রমিত বিশ্বাস। আচ্ছা, আই মিস ইউ গাইস টু ম্যান, আই মিস ইউ গাইস টু। আমি সবসময় তোমাদের সাথে থাকতে পারলে আমার ভালো লাগতো। ইট উড হ্যাভ বিন এ প্লেজার ফর মি। আমারই ভালো লাগতো তোমাদের সাথে সবসময় থাকতে পারলে, বাট আমার পার্সোনাল কারণে বলো, পড়াশোনার কারণে বলো, যেটাই বলো, সবসময় থাকা হয় না। এটা একটা সমস্যা, পারি না চাইলেও থাকতে, বাট আই উড হ্যাভ লাভড দ্যাট। ঠিক আছে, যদি থাকার সুযোগ থাকতো আমার, যে অলওয়েজ তোমাদের সাথে থাকবো, খুব ভালো লাগতো। আচ্ছা দাদা একদিন দেখা করতে চাই, ওয়াই নট জয়, ওয়াই নট। সবাই বলছে বুঝেছি সেরা, বাদন বলছে বুঝছি ভাই, গুড। রাফি বলছে ডেটল 99.99% ক্লিয়ার। আচ্ছা ভাই, কাইন্ডলি ইনবক্সটা একটু চেক করবেন প্লিজ। মানে ইনবক্সে যে ঝামেলাটা হয় বুঝছিস, মানে আমার মেসেঞ্জারে খুব কম যাওয়া হয়, কারণ অনেক টেক্সট আসে অ্যান্ড আই ডোন্ট লাইক ইট। আমার মানে কি বলে, এত বেশি কথা বলতে ভালো লাগে না। ঠিক আছে, যেখানে এসে একা একা তোমাদের সাথে কথা বলতেছি, মানে ম্যান টু ম্যান কনভারসেশন হচ্ছে, দিস ইজ গুড। বাট ওখানে যে একা একা কারোর সাথে কেমন যেন লাগে আমার কাছে খুব, তার জন্য মেসেঞ্জারে কম যাওয়া হয়, বাট যখন যাবো আই উইল চেক দ্যাট। ওকে আচ্ছা ওকে। আরাফাত বলছে ক্রিস্টাল ক্লিয়ার, নিধি বলছে ক্লিয়ার ভাইয়া, অনেক ভালোভাবে বুঝতে পারছি, সেরা। রোজা বলছে ক্লিয়ার, ওকে। সবুজ বলছে শুভ সকাল ব্রো, শুভরাত্রি। সেলিব্রিটি বলে কথা এরকম না। আচ্ছা আমি বলি, শোনো, আমি বলি, অনেকে এই জিনিসটা আমি অনেক ফেস করি। ইনফ্যাক্ট আমার বাসার মানুষজনও বলে, অন্য যখন আমাকে কল দেয় পায় না, টেক্সট দেয় পায় না, সবাই একটা কথা, সেলিব্রিটি মানুষ। এরকম না ভাই, এরকম না। তোমরা যদি মনে করো যে আমি সারাদিন এগুলো নিয়ে থাকি, ইউ আর থিঙ্কিং রং ম্যান, ইউ আর থিঙ্কিং রং। আমার আরও অনেক কাজ আছে, লাইক তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে আসো, অনেকেই তো আসবা, তখন আসলে বুঝবা যে তুমি যদি শুধুমাত্র বুয়েটে পড়াশোনাও করো, মানে এগুলো কিছু নাও করাও, স্টিল তুমি সময় পাবা না, স্টিল তুমি সবসময় সময় পাবা না। ঠিক আছে, স্পেশালি যখন টার্ম ফাইনাল চলে আসবে, ইউ উইল নট গেট টাইম। ওকে, সো এমন না যেখানে আমি অনেকজন মানুষের সাথে অ্যাটাচড বা অনেক মানুষের সাথে যুক্ত আছি, তার জন্য আমি অনেক বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছি, তার জন্য আমি আমার ইগো থেকে কাউকে রিপ্লাই দেই না, বা এর জন্য আমি রিপ্লাই দিই, দিস নট দ্য কেস। এরকম না, আমি খুবই সাধারণ, খুবই ইজি গোয়িং, লাইক যে কারোর সাথে মিশে যেতে পারি আই গেস। ঠিক আছে, যদি চাই আমি অবশ্যই যে কারোর সাথে মিশে যেতে পারবো। অ্যান্ড আমার জন্য মনে হয় না কারোর মধ্যে কোনো ট্রাভেল তৈরিও হবে কখনো, এরকম হয় না, কারণ আমি খুবই পিস লাভিং পার্সন, আমার ঝামেলা ঝাঁটি একদমই পছন্দ না, অ্যান্ড খুবই সাধারণ মানুষ। তো তোমরা যারা ওই যে বলো সেলিব্রিটি, না এরকম না, নট লাইক দ্যাট। ওকে, নট লাইক দ্যাট। আচ্ছা ওকে ব্রো, নাম ধরছে আমার। হ্যাঁ, আপনারা তো ফলোয়ার কিভাবে হলো ফেসবুকে, আই ডোন্ট নো। দোয়া করেন ভাই যাতে আপনার জায়গায় একদিন আমরাও আসতে পারি, আমার চেয়ে আরো বড় জায়গায় যাবো। আমি তো অনেক বড় জায়গায় নাই, তাই না? তোমাদের কাছে মনে হয় যে লাইক বুয়েট ইজ দ্য আলটিমেট গোল, বাট দিস নট দ্য কেস। বুয়েট ইজ নট দ্য আলটিমেট গোল। ওকে, এর চেয়ে আরো অনেক বড় জায়গা আছে, তোমরা আরো অনেক ভালো ভালো জায়গায় যাবা। ঠিক আছে, এই দোয়া করবো আরো ভালো জায়গায় যাবা, অ্যাটলিস্ট তোমার বেস্ট ভার্সন যেখানে যাওয়া সম্ভব তুমি সেই জায়গায় যাবা, এই দোয়াই করবো। আমার জায়গায় কেন আসবা, আরো অনেক ভালো জায়গায় যাবা। চলো দেখো আমরা কোয়েশ্চেনটা সলভ করি। দেখেন আমরা প্রথমে ক নাম্বারে আসি। ভেক্টর বিভাজন কি? ভেক্টর বিভাজন হলো কোনো সার্টেন ডিরেকশন বরাবর ভেক্টরকে ভাগ করে দেওয়া। ঠিক আছে, কয়েকটা নির্দিষ্ট দিক বরাবর ভেক্টরকে ভাগ করে দেওয়া, আর কিছুই না। ওকে, এটা যখন লিখবেন, সংজ্ঞাটা যখন লিখবেন, সাথে একটা ছবি এঁকে দিবেন। ঠিক আছে, আপনি এই ছবি আঁকলেও হবে, এরকম এরকম এরকম। এটা হলো আমার এক্স অক্ষ, এটা হলো আমার ওয়াই অক্ষ। ধরো এটা আমার ভেক্টর পি, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। আমি ভেক্টরকে দুইটা ডিরেকশনে ভাগ করব, তাহলে এটা হবে কি আমাদের পি কস থিটা, এটা হবে কি আমাদের পি সাইন থিটা। কাহিনী বুঝছো? ওকে, যখন সংজ্ঞাটা লিখবা সাথে সাথে এক্সাম্পলটাও দিয়ে দিবা। ওকে, এই ছবিটা এঁকে দিবা, তাহলে আর নাম্বার কাটার কোনো সুযোগ নেই। ওকে আচ্ছা ঠিক আছে, কথা আছে। কে ক্রস কে একটা নাল ভেক্টর ব্যাখ্যা করো। এই যে আমি এরকম একটা এমসিকিউ দিছিলাম ওই দিন কোনো একটা ফ্রি ক্লাসে, আমার খেয়াল নাই কোন ফ্রি ক্লাসে দিছিলাম, এরকম একটা এমসিকিউ দিছিলাম। সবাই এই ভুলটা করে যে ভাই আমি যখন জিজ্ঞাসা করি আই ক্রস আই ইজ ইকুয়ালস টু হোয়াট, সবাই বলে শূন্য। সবাই ভাই শূন্য শূন্য শূন্য, কেমনে শূন্য? দুইটা ভেক্টরের ক্রস গুণফল অলওয়েজ একটা ভেক্টর রাশি আসবে। দুইটা ভেক্টরের ক্রস গুণফল কখনো শূন্য হইতে পারে না। দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান শূন্য হইতে পারে, বাট দুইটা ভেক্টরের ক্রস গুণফল কখনো শূন্য হইতে পারে না। ঠিক আছে, যদি ওইটার মান শূন্য হয় দেন তুমি কি বলবো, এটা নাল ভেক্টর, নট শূন্য, কখনোই না। যেমন এখানে আসছে কে ক্রস কে। কে ক্রস কে মানে কি? দেখো দেখো কে ক্রস কে মানে, এই ভুলটা তোমরা অনেকে করো এমসিকিউতে স্পেশালি। হ্যাঁ, রিটেনে তো পারবা, বাট এমসিকিউতে সবাই ভুল করো এটা। সবাই না, ম্যাক্সিমাম মানুষজন ভুল করে। দেখেন কে ক্রস কে মানে কি? কে ক্রস কে মানে কি? কে এর মান মাল্টিপ্লাইড বাই কে এর মান
মাল্টিপ্লাইড বাই সাইন তাদের মধ্যবর্তী কোণ মাল্টিপ্লাইড বাই ইটা। ইটাটা কি? এই গুণফল বরাবর একটা একক ভেক্টর, ঠিক আছে? কে এর মান কত? 1। এই কে এর মান কত? 1। কে আর কে দুইটা কি সেম ডিরেকশনে কাজ করতেছে না? দুইটা তো জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি, তাই না? তাহলে কি লিখবা? সাইন 0 মাল্টিপ্লাইড বাই ইটা। তাহলে কি আসতেছে? 0 ইনটু ইটা। তার মানে কি এটা একটা ভেক্টর। এটা কি একটা ভেক্টর? সাইডে এটা আছে না, এটা অবশ্যই একটা ভেক্টর। এমন একটা ভেক্টর যার মান 0, যার মান 0। এমন কোন ভেক্টর আছে যার মান 0? নাল ভেক্টর। তার মানে এই গুণফলটা কি দিবে তোমাকে? একটা নাল ভেক্টর দিবে, ঠিক আছে? সবসময় মাথায় রাখবা দুইটা ভেক্টরের গুণফল কখনোই একটা স্কেলার রাশি হইতে পারে না, 0 হওয়া সম্ভবই না। এটা নাল ভেক্টর হবে, কখনোই 0 হবে না। ওকে, মনে থাকবে সবার? গুড। চলেন গ নাম্বার আসি। দেখেন আপনাকে দুইটা বিন্দু দিছে পি আর কিউ, দুটো স্থানাঙ্কও দিয়ে দিছে। পি এর স্থানাঙ্ক 2 2 - 1, কিউ এর স্থানাঙ্ক 6 - 3 আর 2, ঠিক আছে? গতে কি বলছে? ওপি এবং ও কিউ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। এই যে ওপি আর ও কিউ এর যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা, এটা আপনাকে বের করতে বলছে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? পি এর অবস্থান ভেক্টরটা লিখব, তারপর কিউ এর অবস্থান ভেক্টরটা লিখব। ওপি কি? পি এর অবস্থান ভেক্টর। পি এর অবস্থান ভেক্টর কেমনে বের করে? এক্স এর স্থানাঙ্কের পাশে কি লিখবা? এক্স এর যে স্থানাঙ্কটা এক্স অক্ষ বরাবর, সেটার পাশে লিখবা আই। ওয়াই এর স্থানাঙ্কের পাশে কি লিখবা? জে। আর যে কে এর যে স্থানাঙ্ক মানে জেড এর যে স্থানাঙ্ক, সেটার পাশে কি লিখবা? কে। তাহলেই তো অবস্থান ভেক্টর বের হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে পি এর অবস্থান ভেক্টর লিখতে চাই, কি লিখবো? 2i প্লাস 2j মাইনাস কে। বুঝতে পারতেছো? এইটাই হবে পি এর অবস্থান ভেক্টর ওপি। ওকে, এই যে ওপি যেটা, এটাই কিন্তু পি এর অবস্থান ভেক্টর। বুঝছেন? চলেন সলভ করি। তাহলে একটা আসতেছে 2i প্লাস 2j মাইনাস কে, আর একটা কি আসতেছে? 6i মাইনাস 3j প্লাস 2k। ওকে, আমার মনে হয় আরেকবার দেখা লাগবে এটা, হয়তো বা। যাই হোক, তাহলে গ নাম্বার যদি আমরা সলিউশনে আসি, যেটা ওপি, ওপিটা কি আসতেছে? 2i প্লাস 2j মাইনাস কে, এটা হলো পি এর অবস্থান ভেক্টর। আর কিউ এর অবস্থান ভেক্টর কি হবে? 6i প্লাস 4j, আর এটা যেন কি ছিল? মাইনাস 3k নাকি? ও সরি, মাইনাস 3j প্লাস 2k, সরি, মাইনাস 3j প্লাস 2k। ওকে, এটা হলো কি আমাদের কিউ এর অবস্থান ভেক্টর। তাহলে পি এর অবস্থান ভেক্টর বের হয়ে গেছে, কিউ এর অবস্থান ভেক্টর বের হয়ে গেছে। এখন এই দুজনের মধ্যবর্তী কোণ আপনাকে বের করতে বলছে। আমি একটা জিনিস শিখাই দিছিলাম, মধ্যবর্তী কোণ যদি বের করতে বলে আমরা নর্মালি ক্রস গুণে কখনোই যাব না। কি দিয়ে সলভ করবো? সবসময় ডট গুণ দিয়ে, ঠিক আছে? কারণ ডট গুণ দিয়ে করাটা ইজি। তাহলে চলেন আমরা একটু লিখি যে ওপি ডট ও কিউ ইজ ইকুয়ালস টু হোয়াট? ওপি ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই ও কিউ ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই কস থিটা। এই থিটাটাই কি? ওপি এবং ও কিউ এর মধ্যবর্তী কোণ। বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখতে পারি এখান থেকে? কস থিটা ইজ ইকুয়ালস টু ওপি ডট ও কিউ ডিভাইডেড বাই হোয়াট? ওপি ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই ও কিউ ভেক্টরের মান। ঠিক আছে, এখন ওপি ডট ও কিউ কেমনে বের করবো ভাইয়া? ভাইয়া আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ এবং কে এর সহগের সাথে কে এর সহগ গুণ। সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে চলো আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করো, কত আসবে? 12 মাইনাস 6 মাইনাস 2, ঠিক আছে? ডিভাইডেড বাই হোয়াট? ওপি ভেক্টরের মান। ভাইয়া ওপি ভেক্টরের মান কত আসবে? রুট ওভার আয়ের সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। তাহলে লেখেন রুট ওভার আয়ের সহগের স্কোয়ার 4, জে এর সহগের স্কোয়ার 4 প্লাস কে এর সহগের স্কোয়ার 1, ঠিক আছে? মাল্টিপ্লাইড বাই ও কিউ এর মান। চলো আবার ও কিউ এর জন্য আয়ের সহগের স্কোয়ার কত আসবে? 36 প্লাস 9 প্লাস 4, ঠিক আছে? তাহলে কি আসতেছে? উপর আসতেছে কত? উপর আসতেছে 12 6 4, তাই না? উপর আসতেছে 4, নিচে আসতেছে কত? 3 7, তার মানে 4/21। 4 কত? 21। তাহলে cos ইনভার্স 4/21 করো, শিফট দিয়ে cos 4/21, 79 ডিগ্রি। থিটার মান কত আসবে? 79.02 ডিগ্রি। চলো চলো, আমি ক্যালকুলেশন ঠিক করছি তো না? 9 এর জন্য আসবে 3, আর এখানে হলো 45 49 7, ঠিক আছে? 4/21 তুলে ফেলো। এখানে দুইটার অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আসবে? 79.02 ডিগ্রি। স্যার চলেন তুলে ফেলেন। সুন্দর ম্যাথ, এটা খুব কমন একটা ম্যাথ, প্রচুর আসে। সেই ম্যাথগুলো প্র্যাকটিস করে যাবেন, বুঝছেন? এই ম্যাথগুলো প্র্যাকটিস করে যাবেন, কমন ম্যাথ, অনেকবার আসে। ওকে, মিস দেওয়া যাবে না এইসব ম্যাথ। এইসব ম্যাথ আসলে যেন পারি। এটা যেন কোনো একটা বোর্ডের কোয়েশ্চেনই তো, আই গেস কোনো একটা বোর্ডের কোয়েশ্চেন না? হ্যাঁ, যে যশোর বোর্ড 2021 সালে আসছিল, খুব কমন ম্যাথ। লাস্টে দাও কি বলছে? ওপি, পি কিউ এবং ও কিউ
ভেক্টর তিনটা কি একই সমতলে অবস্থান করে কিনা? মনে আছে শিখাইছিলাম একই সমতলে অবস্থান করার শর্ত কি ছিল বলতো? ওই যে ওপি ডট ও কিউ ক্রস পি কিউ, এইটা যদি শূন্য হয় তাহলে কি ভেক্টর তিনটা একই সমতলে অবস্থান করে, আর যদি এটা শূন্য না হয় তাহলে একই সমতলে অবস্থান করে না। এটা একটা শর্টকাটও ছিল, বাট আমরা সিকিউ সলভিং এর সময় শর্টকাট অ্যাপ্লাই করব না। থিওরি ক্লাসে আমি শর্টকাটটা শিখাইছি, প্রথম যে লেকচারটা, সেই লেকচারে এটা শর্টকাটটা শিখাইছি, আই হোপ তোমাদের মনে আছে। বাট ওইটা জাস্ট এমসিকিউ সলভিং অ্যান্ড অ্যাডমিশন টেস্টের জন্য। সিকিউ সলভিং এ কখনোই শর্টকাট অ্যাপ্লাই করব না, পুরোটা সলভ করব, ঠিক আছে? তাহলে চলেন ওপি ও কিউ আর পি কিউটা আমাদের বের করতে হবে। চলেন ওপি ও কিউ আর পি কিউটা একটু বের করি। ওপি আর ও কিউতে এখানে আছে 2 2 -1 6 -3 2, তাই না? আচ্ছা চলো লেখো ওপি কত? ওপি 2i 2i প্লাস 2j মাইনাস কে। ও কিউটা কত? 6i মাইনাস 3j প্লাস 2k। ইফ আই এম নট রং এটাই ছিল। তাহলে বলো তো পি কিউ কত হবে? পি কিউ কেমনে বের করবো ভাইয়া? দেখ এই দেখ, যারা জানিস না, ও কিউ থেকে কিন্তু ওপি বিয়োগ করলে পি কিউ বের হয়ে যাবে। দেখ আগের দিনও শিখাইছিলাম পি কিউ কেমনে বের করবি বল। এইটা হলো ওপি, তাই না? আমি যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি কি লিখতে পারি? ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়ালস টু হোয়াট? ও কিউ, ত্রিভুজ সূত্র নরমাল। তাহলে পি কিউ কিভাবে বের করা যায়? পি কিউ ইজ ইকুয়ালস টু ও কিউ মাইনাস ওপি। তাহলে ওই যে আমরা ও কিউ পাইলাম আর ওই যে আমরা ওপি পাইলাম, একটা থেকে আরেকটা বিয়োগ করলে কি হয়ে যাবে? পি কিউ বের হয়ে যাবে। বিয়োগ করো তাহলে কত আসবে? 4i মাইনাস 5j প্লাস 3k। এইটা হলো আমাদের পি কিউ, ঠিক আছে? এখন সমতলে, একই সমতলে তিনজন অবস্থান করে কিনা সেটার জন্য কি করতে হবে? ওপি ডট ও কিউ ক্রস পি কিউ, এইটা বের করতে হবে। এটা যদি 0 আসে তাহলে একই সমতলে অবস্থান করে, যদি 0 না আসে তাহলে একই সমতলে অবস্থান করে না। তাহলে প্রথমে আমরা ক্রস গুণটা করে ফেলি, ও কিউ ক্রস পি কিউ। চলো করে ফেলো আই জে কে। চলেন প্রথমে ও কিউ এর সহগগুলোকে বসান। 6 মাইনাস 3 2, ঠিক আছে? এবার পি কিউ এর সহগগুলোকে বসান। 4 মাইনাস 5 3। চলেন রেজাল্ট বের করেন। আই এর সহগ কত হবে? -9 প্লাস 10, তাই না? তার মানে আই এর সহগ হবে 1, লেখা লাগবে না। প্লাস দেখেন তো জে এর সহগ কত হবে? জে এর সহগ হবে হলো 8 মাইনাস 18 মানে -10, তাহলে -10 জে, ঠিক আছে? আর কে এর সহগ কত হবে? কে এর সহগ হবে হলো -30 প্লাস 12, তাই না? -30 প্লাস 12 মানে হলো -18 কে, ঠিক আছে? এইটা হলো আমাদের ও কিউ ক্রস পি কিউ। এখন আমাদের কি করতে হবে? ওপি এর সাথে এটা ডট গুণ করতে হবে। তাহলে ওপি ডট ও কিউ ক্রস পি কিউ, দেখো তো কত আসে? ওপি কত? ওপি হলো 2i প্লাস 2j মাইনাস কে। আর এইটা কত? এইটা হলো i মাইনাস 10j মাইনাস 18k। চলো কি আসে? +2 মাইনাস 20 মাইনাস প্লাস 18, তাহলে আসতেছে কত? 0। বুঝছো? আই এর সহগের সাথে আই এর সহগ গুণ 2, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ -20, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ +18। তাহলে দেখো যোগ করে কত আসবে? 0। তাহলে যেহেতু এই রেজাল্টটা 0 আসছে তাহলে আমরা কি বলবো? ওপি ও কিউ এবং পি কিউ, এই যে তিনটা ভেক্টর, এরা কি করে? একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে, ঠিক আছে? আমি আবারও বলতেছি এই ম্যাথটা শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করো না, শর্টকাট অ্যাপ্লাই করো না এই ম্যাথে, ঠিক আছে? এইচএসসি পরীক্ষায় এই ম্যাথে শর্টকাট অ্যাপ্লাই করো না। শর্টকাট দিয়ে আই নো এক লাইনে সলভ হবে, বাট কোনো দরকার নাই, ঠিক আছে? তুমি শর্টকাট দিয়ে রেজাল্টটা চেক করতে পারো যে রেজাল্টটা ঠিক আছে কিনা। শর্টকাট অ্যাপ্লাই করে ইউ ক্যান রিচেক দ্য রেজাল্ট, হ্যাঁ, আরেকবার চেক দিতে পারো, এরর চেক দিতে পারো, বাট শর্টকাট অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করো না, ঠিক আছে? ওকে, দেখো বুঝছো কিনা? এই সবাই বুঝছিস? দেখো দেখো দেখো, এই সবাই বুঝছো? দেখো দেখো দেখো, আমাকে একটু জানাও এই সিকিউ নিয়ে কারো কোনো সমস্যা আছে? এখানে কিন্তু দুইটা সুন্দর সুন্দর ম্যাথ ছিল, ঠিক আছে? একদম পুরো কমন টাইপের ম্যাথ। এই ম্যাথগুলো প্রচুর আসে এইচএসসি তে, এই ম্যাথগুলো করে যাইতে হবে। কোণ নির্ণয়, একই সমতলে আছে কিনা, সমকোণী ত্রিভুজ হবে কিনা, প্রচুর আসে এই টাইপের ম্যাথ। আমরা সামনে একটা করব যে সমকোণী ত্রিভুজ হবে কিনা, প্রচুর ইম্পর্টেন্ট ম্যাথ এগুলা। দেখো তো, তার নিউটনিয়ান মেকানিক্স এর উপর ক্লাস চাই, এটার পরে নিউটনিয়ান মেকানিক্স বুঝেছি, বাট একটু বড় করে লিখেন।
এর চেয়ে বড় করে লিখলে তো ম্যাথ জায়গাই হবে না, কত বড় করে লিখতেছি, আয় হায় কষ্ট করে দেখা লাগতেছে আপনার কথা, আমার কথা না আমার লেখা। বুঝছি ভাইয়া, ওকে মাসিয়া। তারপর বাকিদের কি অবস্থা, বাকিদের কি খবর, বাকিরাও কি বুঝছো, বাকিদের কি অবস্থা, বাকিরা কি বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন না? কোনটা? নিধি বলছে ক্লিয়ার ভাইয়া, সিদ্দিকা বলছে বুঝছি ভাইয়া সেরা। তারপর বাকিরা আসিফ বলছে ভাইয়া ব্যাচের ক্লাসগুলো কি ব্যাচের ক্লাসগুলোতে কি শর্টকাট শিখাইছেন? না, আমি তো ভেক্টর পুরোটাই ফ্রিতে নিচ্ছি। ভেক্টরের যে প্রথম ক্লাসটা ওইখানেই শর্টকাট শিখাইছি, দেখো একটু। দাদা ক্যালকুলেটর এমএস ইউজ করলে প্রবলেম হবে একাডেমিকের জন্য? না না, কি প্রবলেম, তুমি যদি করতে পারো সমস্যা নাই। জয় বলছে ক্লিয়ার, ওকে দাদা। এরপর থার্মোডাইনামিক্স করেন? আচ্ছা দেখবো নি ভাই, সামনে এসএসসি এক্সাম, ইন্টারে সায়েন্স নিব তাই ক্লাস করতেছি, জীবন যুদ্ধে গিয়ে গেলাম। সেরা সেরা সেরা, কার্জন সেরা। বিশাল বলছে জি দাদা, শারিয়ার বলছে ক্লিয়ার ভাই, জুলকার নাইন বলছে জি, ওকে ঠিক আছে ঠিক আছে ওকে। তাহলে আমি নতুন স্লাইড ওপেন করি, এই স্লাইড আমাদের কমপ্লিট, এই স্লাইডে যে সিকিউ ছিল ওগুলা শেষ, আমি আমাদের আরেকটা স্লাইড ওপেন করি, ঠিক আছে? এটা আমি একটু সেভ দিয়ে নিই, এই দুইটা সেভ হওয়ার দরকার নাই, এখান থেকে আগে শুরু, হ্যাঁ ঠিক আছে ওকে। আমাকে কয়েক সেকেন্ড টাইম দেন, জাস্ট সেভিং ইট, ওকে, দেন আমরা নতুন স্লাইড শুরু করব। আপনার দিনকাল কেমন যায়? সবার দিনকাল ভালো যাচ্ছে? এভরিওয়ান ইজ ডুইং গ্রেট? সবার দিনকাল ঠিকঠাক নাকি? সবার দিনকাল কি ঠিকঠাক নাকি? আপনাদের দিনকাল ভালো যাচ্ছে তো? দিনকাল ভালো যাওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি বিশ্বাস করেন বা না করেন, দিনকাল ভালো যাওয়া খুবই ইম্পর্টেন্ট। দাঁড়াও, এটা হলো আসবে পার্ট 3, রাইট? পার্ট 3, হ্যাঁ এই তো আসছে। ওকে, আসুক, 4টা সিকিউ আসুক, দেন আমরা শুরু করতেছি। হ্যাঁ চলেন, চলে আসছে আমাদের সিকিউগুলা। ওকে ওকে, ওয়েট, আমি জাস্ট একটু ফিট করে নেই। ওকে ঠিক আছে, চলেন আমাদের 9 নাম্বার সিকিউ দেখেন। 9 নাম্বার সিকিউতে কি বলছে? আপনি এত ভালো পড়ান কেন? হ্যাঁ আয় হায়, কেমন প্রশ্ন এটা। আচ্ছা দেখো 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ঠিক আছে? এটা বরিশাল বোর্ড 2021 সালে আসছে। প্রথমে দেখো, প্রথমে বলছে কি সরণ ভেক্টর কাকে বলে? কোন একটা বস্তু বা বিন্দুর সরণ প্রকাশকারী যে ভেক্টর সেটাকে কি বলে? তার সরণ ভেক্টর, ঠিক আছে? অথবা এভাবে বলতে পারো কোন একটা বস্তুর, হ্যাঁ, আদি অবস্থান ভেক্টর আর শেষ অবস্থান ভেক্টর, যেটা একটা আদি অবস্থান ভেক্টর আছে, একটা শেষ অবস্থান ভেক্টর আছে, ঠিক আছে? এই দুইটার বিয়োগ ফলকেই কি বলে? সরণ ভেক্টর। যেমন ধরো বস্তুটা প্রথমে ছিল ধরো এখানে, এই ধরো আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক, বস্তুটা প্রথমে ছিল এখানে, ঠিক আছে? ধরো এ বিন্দুতে ছিল, তাহলে বস্তুর আদি অবস্থান ভেক্টর কোনটা? ও এ। বস্তু এখন গেছে এখানে বি বিন্দুতে, তাহলে বস্তুর শেষ অবস্থান ভেক্টর কোনটা? এইটা ও বি। এই যে এ বি যেটা, এইটা হলো কি ওর সরণ ভেক্টর, এই এ বিটা হলো ওর সরণ ভেক্টর, বুঝছো? তাহলে শেষ অবস্থান ভেক্টর আর আদি অবস্থান ভেক্টরের বিয়োগ ফল কি? সরণ ভেক্টর। অথবা কোন একটা বস্তুর সরণ প্রকাশকারী ভেক্টরকে কি বলে? সরণ ভেক্টর। সাথে এই ছবিটা এঁকাইতে পারে, ঠিক আছে? ওকে ক্লিয়ার। চলেন, কারণ এগুলো আসতে কিন্তু খুবই সময় লাগবে না, আপনার বড় যে 30 সেকেন্ড সময় যাবে। সো কি দরকার শুধু শুধু না এঁকে আসার? 30 সেকেন্ড যদি এঁকে দিতে পারেন এঁকে দেন, সমস্যা কি? আচ্ছা, কথা কি বলছে দেখেন, সেম কোয়েশ্চেন, দুইটা ভেক্টরের ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। আমরা 5 নাম্বার 7 নাম্বার এটা করে আসছি, 7 নাম্বার যে সিকিউটা ছিল এখানে এটা করে আসছি। সো আই হোপ আপনাদের মনে আছে, ওই একইভাবে ডানহাতি স্ক্রুর নিয়ম দিয়ে এটা এক্সপ্লেন করে আসতে হবে, ঠিক আছে? 7 নাম্বার সিকিউতে এটা সলভ করেছে আজকের ফার্স্ট সিকিউতে, ওকে? আচ্ছা, গত দেখো, এ বি এর সমান্তরাল একটা একক ভেক্টর নির্ণয় করো। খেয়াল করেন, খুবই ইজি, আপনাকে এ পয়েন্টের স্থানাঙ্ক দিয়ে দিছে, ঠিক আছে? তার মানে এখান থেকে আপনি এ পয়েন্টের অবস্থান ভেক্টর বের করতে পারবেন। কত হবে সেটা? 3i + 3j + k, ঠিক আছে? একইভাবে বি পয়েন্টের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, আপনি বি পয়েন্টের অবস্থান ভেক্টর বের করতে পারবেন। সেটা কত হবে? 4i - 5j + k, ঠিক আছে? আমি যদি বি পয়েন্টের অবস্থান ভেক্টর থেকে এ পয়েন্টের অবস্থান ভেক্টরটা বিয়োগ করে দেই, ওবি - ওএ করি, তাহলে আমি কি পাবো? এবিটা পেয়ে যাব। এবি পাওয়া গেলে তারপর তো এটার সমান্তরাল একক ভেক্টর বের করা কোনো প্যারা না, জাস্ট এবির মান দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। সো আমাদের প্রথম কাজ হলো এবি বের করা। তাহলে আমরা কি করব? প্রথমে এ এর অবস্থান ভেক্টর লিখব, বি এর অবস্থান ভেক্টর লিখব, দেন ওইখান থেকে এবিটা বের করে ফেলবো। আর কেউ যদি পারেন ডাইরেক্ট বিয়োগ করেও লিখতে পারেন, 4 - 3 -5 - 3 1 - 1 এমনি করে সরাসরি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। অবস্থান ভেক্টর ঠিকঠাক বের করতে পারলেই হইছে, বা এবি ঠিকঠাক বের করতে পারলেই হইছে, ঠিক আছে? সো আমরা এবিটা বের করব। তাহলে এর অবস্থান ভেক্টর কত হবে? 3 3 1 4 - 5 1, ঠিক আছে? 3 3 1 4 - 5 1, ওকে? চলো লিখে ফেলো। তাহলে আমাদের ও এ যেটা এ পয়েন্টের অবস্থান ভেক্টর সেটা কি আসবে? 3i + 3j + k। বি যেটা বি এর যে অবস্থান ভেক্টরটা সেটা কি আসবে? 4i - 5j + k। ঠিক লিখলাম তো? 4 - 5 1 ছিল না? হ্যাঁ, 4 - 5 1, ঠিক আছে?
তাহলে আমাদের এ পয়েন্টের অবস্থান ভেক্টর বের হইছে, বি পয়েন্টের অবস্থান ভেক্টরও বের হইছে। এখন কি বের করতে হবে? এ বিটা বের করতে হবে। এ বি কিভাবে বের করব? ও বি মাইনাস ও এ। চলো এটা থেকে ওটা বিয়োগ করো, কি আসবে? আই মাইনাস 8j। কে কে তো বাদই চলে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এ বি বের হয়ে গেছে। এখন কি বলছে? এ বি এর সমান্তরালে একটা একক ভেক্টর বের করো। এ বি এর সমান্তরালে একক ভেক্টর কিভাবে বের করা যায়? সামনে একটা প্লাস মাইনাস দিব, শিখাইছিলাম মনে আছে নাকি? সামনে একটা প্লাস মাইনাস দিব, এ বি কে জাস্ট এ বির মান দিয়ে ভাগ করে দিব, কাজ শেষ। তাহলে এ বি এর সমান্তরালে একটা একক ভেক্টর কি হইতে পারে? ইটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস উপরে এ বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি ভেক্টরের মান। প্লাস মাইনাস না দিলেও সমস্যা নাই, কারণ এখানে একটা একক ভেক্টর বের করতে বলছে, প্লাস মাইনাস দিলে দুইটা বের হবে। একটা হলো এ বি বরাবর উপরের দিকে, আর একটা হলো এ বির বিপরীত দিকে, বাট সমান্তরাল, দুইটাই সমান্তরাল, ঠিক আছে? একই দিকে কাজ করুক বা বিপরীত দিকে কাজ করুক, সমান্তরাল কিন্তু অবশ্যই, ঠিক আছে? তার জন্য প্লাস মাইনাস। তাহলে দেখেন সামনে প্লাস মাইনাস দেন, এ বি মানে কি? এ বি মানে হলো আই মাইনাস 8j। এ বি এর মান কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার্ড প্লাস 8 স্কোয়ার্ড, তার মানে প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 65, ভিতরে কি আছে? আই মাইনাস 8j। নাও হয়ে গেছে, একদম সোজা। এটাই কি? এ বি এর সমান্তরালে কাজ করা একক ভেক্টর। ভেক্টরের মান 1 এবং কাজ করতেছে কি? এ বি বরাবর, ঠিক আছে? বুঝছেন না সবাই? একদম সোজা, এটা তো বহুত সোজা জিনিস। পারবো সবাই? শিওর সবাই পারবো? শিওর? ওকে স্যার। দেখেন তো ঘ নম্বরে কি বলছে? এই যে আসছে ত্রিভুজের প্রশ্ন, বলছিলাম না? দেখো, ও এ এবং বি বিন্দু সমূহের সংযোগে গঠিত ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ কিনা গাণিতিক বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও, ঠিক আছে? তার মানে এই যে ত্রিভুজটা ও এ বি, যে ত্রিভুজটা, এই যেটা ও এ বি, ঠিক আছে? এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ কিনা এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি? দেখেন, আমরা অলরেডি ও এ পেয়ে গেছি, আমরা ও বিও পেয়ে গেছি, আমরা এ বিও পেয়ে গেছি, তিনটাই পাইছি না? এই যে দেখো দেখো, এখানে আমরা কি তিনটাই পাইছি না? ও এও পাইছি, ও বিও পাইছি, এ বিও পাইছি। এই তিনটাই তো ত্রিভুজের তিনটা বাহু, রাইট? আমরা একটা কাজ করি, ত্রিভুজের তিনটা বাহুর মান বের করি। ত্রিভুজের তিনটা বাহুর ভেক্টর প্রকাশটা আমরা পেয়ে গেছি। ত্রিভুজের তিনটা বাহুর যে ভেক্টর প্রকাশ সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা একটা কাজ করি, তিনটা ভেক্টরের মান বের করি। তাহলে কি আমরা তিনটা বাহু, যে ত্রিভুজের তিনটা বাহু, সেই তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব না? ত্রিভুজের তিনটা বাহুর ভেক্টর প্রকাশক যে রাশিটা সেটা পেয়ে গেছি। এখান থেকে আমরা কি করতে পারি? ত্রিভুজের তিনটা বাহুর মান বের করতে পারি। দেন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। যদি পিথাগোরাসের সূত্র মেনে চলে ত্রিভুজের ওই তিনটা বাহুর মান, তাহলে কি? সমকোণী ত্রিভুজ। যদি মেনে না চলে তাহলে সমকোণী ত্রিভুজ নয়, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই যে ও এ, ও বি আর এ বি পাইছি, এই তিনটার মান বের করব। আমি ঘটা এখানেই সলভ করে দিই, হ্যাঁ? আমাদের আলাদা পেজও লাগবে না, এখানেই করা যাবে। ঘ নাম্বারটা খুবই ছোট তো। চলো, ও এর মান কত হবে? ও এর মান কত হবে? এটাকে জাস্ট ও এ লিখলেও হইতো, সমস্যা ছিল না। রুট ওভার 3 স্কোয়ার্ড মানে 9 প্লাস 9 প্লাস 1, তার মানে রুট ওভার 19, ঠিক আছে? ও বি এর মান কত হবে? ও বি এর মান রুট ওভার 4 এর স্কোয়ার্ড মানে 16, 5 এর স্কোয়ার্ড মানে 25 বা মাইনাস 5 এর স্কোয়ার্ডও 25 প্লাস 1, তাহলে কত আসতেছে? 36 আর 6 42, তাহলে রুট ওভার 42, ঠিক আছে? আর দেখো তো এ বি এর মান কত হবে? এ বি এর মান কত হবে? রুট ওভার 1 স্কোয়ার্ড প্লাস 8 স্কোয়ার্ড, ঠিক আছে? তার মানে রুট ওভার 65, রুট ওভার 65। এখন আপনি দেখবেন এইটা কি ভেক্টর, যে পিথাগোরাসের যে নীতি সেটা কি মেনে চলে কিনা। তাহলে আপনি কোনটাকে ভূমি ধরবো, কোনটাকে লম্ব ধরবো, কোনটাকে অতিভুজ ধরবো? ভাই সবচেয়ে বড় হয় কোনটা? অতিভুজ। তাহলে এখানে যেটা সবচেয়ে বড়টাকে কি ধরবা? অতিভুজ ধরবা। অন্য কোনটা তো অতিভুজ হওয়ার কোনো চান্সই নাই। যেটা সবচেয়ে বড় ওইটাই অতিভুজ হবে, ঠিক আছে? যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সবচেয়ে বড়টাকে আমরা কি ধরবো? অতিভুজ, ঠিক আছে? তাহলে দেখেন তো, অতিভুজকে যদি আমরা স্কোয়ার করি, এ বি কে যদি আমরা স্কোয়ার করি, কত আসে? 65। আর এই অতিভুজের স্কোয়ার কার সমান হইতে হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের সমান। দেখো তো, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কত আসে? ও বি স্কোয়ার কত আসে? 19 প্লাস 42 কত আসে? 61। সমান হইছে? সমান হইছে? সমান নয়। এই দুইজন তো সমান নয়। যেহেতু সমান নয়, তার মানে কি না? এটা সমকোণী ত্রিভুজ না। যেহেতু পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে নাই, তার জন্য সমকোণী ত্রিভুজ নয়, ঠিক আছে? তো যেটা মাথায় রাখতে হবে, যার মান সবচেয়ে বড়, যে বাহুটার মান সবচেয়ে বড়, তাকেই অতিভুজ ধরে আমরা চেষ্টাটা করব, ঠিক আছে? যদি হয় হইলো, অন্য কোনোটাকে অতিভুজ ধরে চেষ্টা করার কোনো দরকারই নেই, কারণ হইলে সবচেয়ে বড়টাই অতিভুজ হবে, ঠিক আছে? ওকে, যদি পিথাগোরাসের উপপাদ্য মানে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। যদি না মানে, তাহলে সমকোণী ত্রিভুজ নয়। দেখেন দেখেন স্যার, কারো কোনো সমস্যা আছে? এই সিকিউ নিয়ে কারো কোনো সমস্যা আছে?
দেখো 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 ফিজিক্সের ম্যাথ এত ইজি? হ্যাঁ অনেক ইজি। কিভাবে ভাই? কেবল আমাদের ক্লাস করালেন, এখন আবার 23-এর, হ্যাঁ ওইভাবেই, একটু পর আবার 22-এর। চলো 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 দেখো দেখো দেখো, চলেন চলেন দেখেন স্যার ক্লিয়ার নাকি ক্লিয়ার না, কোনটা কোনটা বলেন তো, বলেন তো স্যাররা, আপনাদের কি ক্লিয়ার হয়েছে? সমী বলছে কোনো সমস্যা নেই, সেরা। সিদ্দিকা রুবায়েত বলছে সমস্যা নাই, আরে জোস। তারপর বাকিদের কি অবস্থা? আকাশ বলছে বোর্ড কোশ্চেন সলভ করলে অনেকটা ভালো লাগে বেসিকের পর। হ্যাঁ এটাই তো, কারণ বোর্ড কোশ্চেন সলভ করলে দেখবেন আপনি মোটামুটি বোর্ড সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন, প্লাস আপনার মানে কি মানে পারবেন না, সহজ কথা, আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে আপনি বোর্ড কোশ্চেন সলভ করতে পারবেন, এটা কঠিন কিছু না। ওকে আচ্ছা, নিধি বলছে ক্লিয়ার ভাইয়া, গ্রেট। শারিয়ার বলছে ভাই আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ, আই অলসো লাইক ইউ গাইস। আচ্ছা কাজন বলছে শিরায় শিরায় রক্ত, প্রমিত ভাইয়ের ভক্ত। আচ্ছা জুলকার নাইন বলছে সো ইজি। আবির বলছে একদম ক্লিয়ার, খুব ভালো লাগে। ওকে তুর্য বলছে লালদা, লালদা মানে নাউজুবিল্লাহ। জুবেল বলছে ক্লিয়ার। বিশাল বলছে দাদা এবি সমান ওবি মাইনাস ওএ হলো কেন, ওএ মাইনাস ওবি হলো না কেন? এই যে এটা রে, এই যে দেখ, এই যে দেখ এখানে করাইছিল, এই যে এখানে দেখ, দেখ ওএ কোনটা, ওএ হলো এইটা, তাই না? এবি কোনটা, এবি হলো এইটা, আর ওবি কোনটা, এইটা। এখন তো একটু ত্রিভুজ বিধি অ্যাপ্লাই কর, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে কি আসবে? ওএ প্লাস এবি সমান কি আসবে বলতো? ওবি। তাহলে এবি কি হবে? এবি হবে ওবি মাইনাস ওএ। বুঝছিস? জাস্ট ত্রিভুজ বিধি অ্যাপ্লাই কর, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, বরিশাল বোর্ড 21-এর কোয়েশ্চেন। ওকে পারবো? জীববিজ্ঞানের জন্য জীবন যুদ্ধে পিছিয়ে যাচ্ছি, সমস্যা নেই, আমিও পিছাইছিলাম, এখনো পিছাই আছি যদিও। যাই হোক, হয়েছে সবার, হয়েছে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, আই গেস সবাই পারবো। চলো দেখো কোয়েশ্চেন নাম্বার 10, দেখেন তো কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলা আছে, দেখেন 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 কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলা আছে। পড়েন পড়েন পড়েন, প্রথমে ক নাম্বারটা পড়েন, এগুলোকে শেষ করি। কার্ল কাকে বলে? কার্ল কাকে বলে? বলো বলো বলো, কার্ল কাকে বলে? কোনো একটা ভেক্টর ফাংশন, কোনো একটা ভেক্টর ফাংশন আর ন্যাবলার ক্রস গুণকেই ওই ভেক্টর ফাংশনের কার্ল বলে। কি বললাম? ভেক্টর অপারেটর ন্যাবলা, যেটা ভেক্টর অপারেটর ন্যাবলার সাথে কোনো একটা ভেক্টর ফাংশন বা ভেক্টর ফিল্ডের যে ক্রস গুণন, সেটাকে ওই ভেক্টর ফাংশনের কার্ল বলে। ওকে মনে থাকবে সবার? আরেকবার বলতেছি, ভেক্টর অপারেটর ন্যাবলার সাথে কোনো একটা ভেক্টর ফাংশন বা ভেক্টর ফিল্ড, তুমি যেটাই বলো না কেন, তার যে ক্রস গুণ, সেটাকেই কি বলে? ওই ভেক্টর ফাংশনের কার্ল বলে। সবার মনে থাকবে? গুড। ওকে চলো, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে রকেটের ত্বরণ বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। এখন লাগবে না, এটা আমরা নিউটনিয়ান মেকানিক্সে শিখবো। ঠিক আছে, এটা আমরা কোথায় শিখবো? নিউটনিয়ান মেকানিক্সে। নিউটনিয়ান মেকানিক্স, এটা আমরা বোঝাও যায়, কারণ উচ্চতা যত বাড়বে, যত উপর উঠবে, গ্র্যাভিটির প্রভাব কি তত কমবে না? উচ্চতা যত উঠবে, দেখো আমি এটা বুঝাই দিই, এটা খুব সোজা। যখন উপরের দিকে উঠবো, বলো কি হবে? গ্র্যাভিটি কমতে থাকবে। গ্র্যাভিটি কমবে মানে কি? মানে পৃথিবীর আকর্ষণ বলটা কমতে থাকবে। এখন রকেট যখন উপরে উঠতেছিল, পৃথিবীর আকর্ষণ বলটা কি একটা বাধা ছিল না? তাহলে পৃথিবীর আকর্ষণ বল যদি গ্র্যাজুয়ালি কমতে থাকে, রকেট কি আরো কম বাধায় উপরের দিকে যেতে পারবে। ভাই বাধা যখন কম হবে, তখন কি রকেটের ত্বরণ বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এইটাই ঠিক আছে, যত উপর উঠবো পৃথিবীর বাধা বা গ্র্যাভিটি যেটা, সেটা গ্র্যাজুয়ালি কমবে। সো বাধা কমে যাওয়ার কারণে অটোমেটিক্যালি রকেটের যে লব্ধি বল উপরের দিকে, সেটা বৃদ্ধি পাবে। লব্ধি বল বৃদ্ধি পেলে রকেটের ত্বরণও বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে চলেন এখানে দেখেন গ নাম্বারে কি বলছে। আমাদের একটা এরকম ছবি টবি দিয়ে দিচ্ছে, আলফা বিটা বিভিন্ন বিন্দু বিন্দু দেওয়া আছে, দিয়ে কি বলছে? উদ্দীপক হতে ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ও এ সি কোনটা? এই যে, হ্যাঁ, উদ্দীপক হতে কি নির্ণয় করতে বলছে? ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সি এর কোনো ইয়া দেয় নাই না, সি এর কোনো স্থানাঙ্ক টানাঙ্ক কিছু দেয় নাই, সি এর স্থানাঙ্ক দেয় নাই, সি এর স্থানাঙ্ক তো দেওয়ার কথা। দাঁড়াও, সি এর স্থানাঙ্ক দেওয়া লাগবে তো, সি এর স্থানাঙ্ক না দিলে কেমনে? আচ্ছা এখানে মানে ভুল আছে, সি এর স্থানাঙ্ক দেওয়া থাকা লাগবে মোস্ট প্রবাবলি। কোয়েশ্চেন আমার কাছে কি বইটা আছে? বইটাও আমার কাছে না, বাট এখানে একটু ভুল আছে, সি এর স্থানাঙ্ক ছাড়া এটা হবে না। এখানে অবশ্যই সি এর স্থানাঙ্ক থাকা লাগবে, সি এর স্থানাঙ্ক ছাড়া হবে না। সো আমি অ্যাজিউম করে নিচ্ছি সি এর যে স্থানাঙ্ক, সেটা হলো, যদি মিলাই নেই তাহলে 5, আর এই বরাবর কত, আমি সাদা কালার দিয়ে লিখে দিই, 5 ধরো, এই বরাবর 5, আর এদিকে আর একটু উপর উঠছে তো 7 ধরো, 5,7। সি এর স্থানাঙ্ক লাগবে, এটা ছাড়া করা যাবে না। ঠিক আছে, ওকে। সো আমাদের প্রথম কাজ কি? ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। সো আমাদের সামহাও এইটা মনে হয় মানে টাইপিস্টের একটু মিস্টেক হয়েছে, উঠাতে খেয়াল নেই। সো ধরো সি এর স্থানাঙ্ক হলো 5,7। ঠিক আছে, এখন আমাদের কি করা লাগবে? ও এ সি ত্রিভুজ যেটা, কোনটা? এই যে এটা, এই যে আমাদের ত্রিভুজটা ও এ সি।
ঠিক আছে। ও আচ্ছা, না 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 না, লাগবে না লাগবে না লাগবে না, মাই মিস্টেক, লাগবে না লাগবে না লাগবে না। আচ্ছা ভাই, আমি ট্রিকড হয়ে গেছিলাম ভাই ভাই ভাই, দেখো সুন্দর ম্যাথ আদমজিৎ আসছে না, সুন্দর ম্যাথ সুন্দর ম্যাথ সুন্দর ম্যাথ, খেয়াল করেন এইটা কি ভাই, এই যে দেখো নাইস, এটা একটা সামন্তরিক, এটা কি একটা সামন্তরিক, সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর কি আছে দেখো, এই বরাবর আছে ওএ, এই বরাবর কি আছে ওএ, ও এর মান কত খেয়াল কর, ও এর মান হলো 4i প্লাস 2j, ঠিক আছে। এবং সামন্তরিকের আরেকটা সন্নিহিত বাহু বরাবর কি আছে ওবি, ওবির মান কত বলতো, ওবি কি হবে 2i প্লাস 5j। ভাই সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর আছে, তাহলে সামন্তরিকের যে কর্ণ সেটা কি নির্দেশ করবে, এই দুইটা ভেক্টরের যোগফলকে নির্দেশ করবে। সি তো অটোমেটিক্যালি বের হবে, ওসি কত হবে বলতো, ওসি হবে ওএ প্লাস ওবি। বুঝতে পারছো, আমি নিজেই ট্রিকড হয়ে গেছিলাম, ভালো কোয়েশ্চেন। সো প্রথমে ওএ বের করতে হবে, দেন ওবি বের করতে হবে, বের করে দুইটার যোগফল হবে হলো ওসি, কারণ এখানে একটা সামন্তরিক একে দেওয়া আছে, তার মানে ওসিটা ওএ আর ওবি এর যোগফলকে নির্দেশ করতেছে, ঠিক আছে। তাহলে চলেন আমরা একটু লিখে ফেলি, 4i 2j 2i 5j, ঠিক আছে। ওকে, তাহলে গ নাম্বার যেটা, সেখানে আমাদের ওএটা কত 4i প্লাস 2j আর ওবিটা কত 2i প্লাস 5j। বলতো আমাদের যেটা ওসি সেটা কি হবে, ওসি যেটা সেটা কি হবে, ওসি হবে এই দুইটার যোগফল, ওসি হবে ওএ প্লাস ওবি, দ্যাট মিন্স 6i প্লাস 7j, কি হবে 6i প্লাস 7j। বুঝছি ওসিটা কেন যোগফল হলো, কারণ যে সামন্তরিকের সন্নিহিত বাহুর যোগফল হলো সামন্তরিকের কর্ণ, বুঝছো। তাহলে দেখো এখান থেকে আমরা কি কি বের করলাম, আমরা বের করলাম ওসি রাইট, আর ওএ আর ওবি। এখন আমাকে বের করতে বলছে কি ওএসি ত্রিভুজের ক্ষেত্রফল। কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি জানা লাগে, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুর ভেক্টর প্রকাশক রাশিটা জানা লাগে। এখানে ওএসি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু খেয়াল করো, এই যে একটা ওএ, এই যে আর একটা ওসি, এবং মাথায় রাখতে হবে আপনি যে দুইটা সন্নিহিত বাহু নিয়ে ডিল করতেছেন সেই দুইটা সন্নিহিত বাহুর আদিবিন্দু যেন সেম হয়, এটা ক্রস গুণের নিয়মই ছিল। সেই দুইটা ভেক্টরে কি হয় যেন আদিবিন্দু যেন একই জায়গায় থাকে। আমরা ওএ আর সিও কখনো নিব না, ওএ নিলে ওসি নিব, কেন, ওই যে আদিবিন্দু একই রাখা লাগবে। বুঝতে পারছেন, মনে থাকে যেন, এই জন্য ভুল না হয়। ও এর সাথে কিন্তু এসি নেওয়া যাবে না, ও এর সাথে নিতে হবে সিএ। তুমি যদি এই বাহুটা নিতে চাও তুমি কিন্তু ও এর সাথে এসি নিবা না কখনো, কি নিবা, ও এর সাথে নিবা সিএ, কেন, ওই যে শেষ বিন্দু একই করার জন্য। ওকে, এই কন্ডিশন কিন্তু সবসময় স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে। তাহলে ও এবং ওসি কেন নিচ্ছি, কারণ তাদের আদিবিন্দু একই জায়গায় আছে তার জন্য নিচ্ছি, ঠিক আছে। সো দেখেন আমরা ও এ জানি, ওসি জানি, ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু জানি। যদি দুটো সন্নিহিত বাহু আমার জানা থাকে ত্রিভুজের, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ মাল্টিপ্লাইড বাই ও এ ক্রস ওসি এর মান, ঠিক আছে। ওএ ক্রস ওসি এর যে মান মাল্টিপ্লাইড বাই হাফ, এটাই কি হবে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব, প্রথমে ওএ ক্রস ওসিটা বের করব, ওএ ক্রস ওসিটা বের করব, করো আই জে কে, ঠিক আছে। দেখো তাহলে এখানে কি আসবে, খুবই সিম্পল আসবে, জাস্ট কে আসবে, আর তো কিছুই আসবে না। ওএতে কি আছে 4 2 0, ঠিক আছে। ওবিতে কি আছে 2, ওবি না ওসিটা লাগবে, ওসিতে কি আছে, ওসিতে কি আছে 6 7 0, ঠিক আছে। তুমি দেখো আই নিয়ে কাজ করো, যে নিয়ে কাজ করো, সব রেজাল্ট 0 আসবে, জাস্ট কে এর যে ভ্যালুটা সেটা আসবে। কে কত আসবে, সব কত আসবে 28 মাইনাস 12, দ্যাট মিন্স হলো 16, তাই না, 16 কে, কত 16 কে। তাহলে ও এ ক্রস ওসি এর মান কত হবে, জাস্ট 16, জাস্ট কি হবে 16, ও এ ক্রস ওসি এর মান কত হবে, জাস্ট 16। তাহলে এখানে বসায় দাও 16/2, তার মানে 8 বর্গ একক। এটা হবে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, 8 বর্গ একক। সোজা, একদম সোজা। ক্রস গুণ তো এটা বিশাল সোজা, এখানে 0 আছে মানে কি, দেখো এইটা এক্স ওয়াই তল বরাবর আছে, ওইটাও এক্স ওয়াই তল বরাবর আছে, দুইটা ভেক্টর যদি এক্স ওয়াই তল বরাবর থাকে এদের ক্রস গুণফল তো জেড অক্ষ বরাবরই যাবে, তাই না। সো কে বা দণ্ড কোনো কম্পোনেন্টে এমনিও আসবে না, সো প্রথম দুটো নিয়ে চিন্তা করারই দরকার নেই, বুঝছো। তুমি যদি একটু টেকনিক খাটাও, এখানে দুইটা ভেক্টর কেমনে আছে, ও আর ওসি দুইটা এক্স ওয়াই তল বরাবর আছে না, দুইটা ভেক্টর যদি এক্স ওয়াই তলে অবস্থিত হয়, দুইটা ভেক্টরই, তাহলে এদের ক্রস গুণফল কোন বরাবর যাবে, তলের সাথে লম্ব বরাবর। তলের সাথে লম্ব বরাবর মানে কি, জেড অ্যাক্সিস বরাবর। এক্স ওয়াই তলের সাথে লম্ব মানে কি, জেড অ্যাক্সিস, রাইট। জেড অ্যাক্সিস বরাবর যদি যায় তাহলে ওই ভেক্টরে তো কে ছাড়া অন্য কোনো কম্পোনেন্টই থাকবে না, বুঝছো। সো কে ছাড়া আসলে অন্য কিছু না চিন্তা করার দরকারই নেই এখানে।
ওকে, দেন ওইখান থেকে ও এ ক্রস ওসির যে মানটা সেটা হলো 16, দেন 16/2 8 বর্গ একক হবে কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝছো? গুড। এবার আসো ঘতে কি বলছে, আলফা এবং বিটার মধ্যে কোনটা বড় হবে? আলফা এবং বিটা। আচ্ছা খেয়াল করো আলফা আর বিটা কি। আলফা হলো ওসি এর অ্যাঙ্গেল এক্স অক্ষের সাথে। আলফাটা কি? ওসি এর অ্যাঙ্গেল এক্স অক্ষের সাথে। বিটাটা কি? ওসি এর অ্যাঙ্গেল ওয়াই অক্ষের সাথে। কেমনে বের করব? এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল, ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল কেমনে বের করে? লাস্টের দিনও বলছিলাম যে অক্ষের সাথে আপনাকে অ্যাঙ্গেল বের করতে বলবে সেই অক্ষ বরাবর একটা পরিচিত ভেক্টর আপনি অ্যাজিউম করে নেবেন, চিন্তা করে নেবেন। যেমন আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। ওসি যেটা, লেখো আমার সাথে লেখো। ওসি কত আসছে? 6 আর 7, তাই না? আচ্ছা সরি এক্সট্রা পেজ নিতে হবে। চলো ক নাম্বার আসে। ওসি কি আসছে? 6i প্লাস 7j, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে এই হলো আমার এক্স অক্ষ, ওকে, এই হলো কি আমার ওসি, ঠিক আছে? ও সি আমার কি লাগবে? এক্স অক্ষের সাথে ওসি এর যে অ্যাঙ্গেল সেটা বের করতে হবে। কি করব? আমি এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর অ্যাজিউম করে নিব, এবং এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আমাদের জানাই আছে, সেটা কত? আই, রাইট? সেটা কত? আই। একক ভেক্টর কেন নিচ্ছি? কারণ তুমি অন্য ভেক্টর নিলেও রেজাল্ট সেমই আসবে ভাই। তুমি যদি এখানে 10i নাও, 100i নাও, রেজাল্ট সেম আসবে। তুমি নিয়ে দেখো সেম আসবে। 10i নাও, আমি ধরো আই নিয়ে কাজ করতেছি, তোমরা 10i নিয়ে কাজ করো। শোনো, আমি এখানে আই নিয়ে কাজ করতেছি না, তোমরা 10i নিয়ে কাজ করো, দেন আমরা লাস্টে দেখবো অ্যান্সার সেম আসে কিনা। আমি আই নিয়ে কাজ করছি, তোমরা কি নিয়ে কাজ করবা? 10i নিয়ে কাজ করবা, ঠিক আছে? আমরা দেখবো রেজাল্ট সেম আসে কিনা। তার মানে আমাদের জাস্ট এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর ধরা লাগতেছে, নট নেসেসারিলি একক ভেক্টর। আপনি অন্য একটা ভেক্টর নেন, আপনি 10i নেন, তারপর দেখেন রেজাল্ট সেম আসে কিনা। এখন কি করব? ডট গুণ করব। দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল আমরা কেমনে বের করি? ডট গুণের থ্রুতে। তাহলে লেখেন ওসি ডট আই ইজ ইকুয়ালস টু হোয়াট? ওসি ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই আই ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই কস তাদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এখান থেকে কস আলফা ইজ ইকুয়ালস টু, দেখো তো এই ডট গুণটা কত আসবে? ওসি কি 6i প্লাস 7j, আই এর সাথে ডট গুণ করলে জাস্ট আসবে 6 ডিভাইডেড বাই ওসি এর মান। ওসি এর মান কত হবে? √36 প্লাস 49 মাল্টিপ্লাইড বাই আই এর মান কত? আই এর মান তো 1। তোমরা কি করবা? 10i ধরে করবা। তোমরা 10i ধরে সলভ করো, দেখো রেজাল্ট সেম আসে কিনা। কত আসবে? 6 ডিভাইডেড বাই √85 কত? 85। চলো 6 ডিভাইডেড বাই √85, তার কি করব আমরা? cos ইনভার্স কত আসে? 49.39 ডিগ্রি। 49.39 ডিগ্রি। এটা আসছে কি আমাদের আলফার মান, ঠিক আছে? এটা কি আমাদের আলফা, এটা হলো আমাদের আলফা। আলফা ইজ ইকুয়ালস টু হোয়াট? 49.39 ডিগ্রি, ওকে। এবার যখন বিটা বের করব, কি করব? আমি ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর অ্যাজিউম করব। আমি যে নিছি, তোমরা নাও 5j। আমি যে দিয়ে করতেছি, তোমরা করবা কি দিয়ে? 5j দিয়ে। তারপর আমরা দেখবো অ্যান্সার মিলে কিনা। যে কোনো একটা ভেক্টর নিলেই হবে। আমি নিছি যে, তোমরা নাও 5j। চলো কি করব? আবার ডট গুণ করব। আমার এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে, দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। কেমনে বের করব? ডট গুণ করে। চলো ওসি ডট জে, ওসি ডট জে, তাহলে কি আসবে? ওসি এর মান মাল্টিপ্লাইড বাই জে এর মান মাল্টিপ্লাইড বাই কস তাদের মাঝখানের অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে কি আসতেছে? কস বিটা ইজ ইকুয়ালস টু হোয়াট? ওসি ডট জে কত হবে? ওসি ডট জে হবে হলো 7, জাস্ট ওই জে এর সহগী গুণ হবে, ডিভাইডেড বাই ওসি এর মান কত? √85 মাল্টিপ্লাইড বাই 1। তার মানে এইটা তো অবশ্যই ছোট আসবে, তাই না? এই অ্যাঙ্গেলটা ছোট আসবে এটার চেয়ে। তাহলে 7 ডিভাইডেড বাই √85, শিফট দিয়ে কস, অ্যান্সার কত আসে? 40.6। বিটা কত আসে? 40.6 ডিগ্রি, ওকে। তাহলে কোন অ্যাঙ্গেলটা ছোট? বিটা আলফার চেয়ে ছোট, বা আলফা বিটার চেয়ে বড়। এইটাই কোয়েশ্চেনে জানতে চাইছিল। দেখো তো তোমরা যে 10i আর 5j নিয়ে করলা, তোমাদের সাথে কি আমার অ্যান্সার মিলছে নাকি মিলে নাই? বলো। অ্যান্সার ফর শিওর মিলবে। মিলছে নাকি মিলে নাই? বলো। অবশ্যই মিলতে হবে অ্যান্সার, না মিলার কোনো কারণই নেই। বলো। ওকে, কাদের বলছে মিলছে ভাইয়া? সেরা। বাকি আমার কথা বিশ্বাস করো না, তোমরা নিজেরা করে দেখো। ভাই, দেখো আসলে মিলে কিনা। মিলছে? এই সবার কি অ্যান্সার মিলছে আমার সাথে? তোমরা যে ডিফারেন্ট ধরে করছো, তোমাদের কি অ্যান্সার মিলছে নাকি মিলে নাই? ভাইকে একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দেন কষ্ট করে ভাইয়াকে, তাহলে আমরা সামনে আগাবো। সমী বলছে মিলছে দাদা, গুড। তারপর বাকিদের, শফিকুল বলছে মিলছে ভাইয়া, গুড। তারপর বলেন। তারপর এজাজ বলছে মিলছে ভাইয়া, গুড।
সেরা সেরা সেরা, সিরিয়াসলি সেরা। বিজয় বলছে জি দাদা। তাহলে বুঝলেন তো, এমন না যে আই নেওয়া লাগবে, এমন না যে নেওয়া লাগবে, আপনি আপনার ইচ্ছা মতো মান নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নাই। বাট আই যে নিলে সুবিধাটা হয় কি, ওই যে মান এক থাকে, সো মানে ক্যালকুলেশনের ঝামেলাটা থাকে না, বুঝছেন, এইটাই। সো আপনি চাইলে যে কোনো ভেক্টরে নিতে পারেন, জাস্ট এক্স অক্ষ বরাবর ওই ডিরেকশনটা সেম রাখা লাগবে, মানে সামথিং আই নেওয়া লাগবে, সামথিং আই প্লাস সামথিং যেরকম নেওয়া যাবে না। কেন? কারণ আপনার তো নিতে হবে এক্স অক্ষ বরাবর, আপনি এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল নিতে চাচ্ছেন না, তার মানে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে এমন কোনো ভেক্টরের সাথে আপনার অ্যাঙ্গেলটা নিতে হবে, তাই না? এর জন্য এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর চিন্তা করতে হবে, ঠিক আছে? ওকে, মিলছে 5y দিয়ে, আচ্ছা গুড। ভাইয়া বিটাটা 90 মাইনাস আলফা দিয়ে করলে হবে না? না 90, হ্যাঁ 90 মাইনাস আলফা দিয়ে করলে হবে, সরি, অবশ্যই 90 মাইনাস আলফা দিয়ে করলে তো হবে, কেন হবে না? অবশ্যই হবে। আমি জাস্ট দুটো বের করছি, আর কিছু না। 90 মাইনাস আলফা দিয়ে করলে হবে, বিটা 90 মাইনাস আলফা দিয়ে করলেও হবে, অবশ্যই হবে। 90 মাইনাস আলফা দিয়ে করলেও অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, ঠিক আছে? ওকে স্যার, চলে নেক্সট। নেক্সট সিকিউ নাম্বার 11। দেখো, এখন আমরা একটু ভেক্টর ক্যালকুলাস নিয়ে পড়াশোনা করি, তাই না? মোটামুটি তো বাকি সব কিছু নিয়ে পড়াশোনা হয়েছে, বৃষ্টির ম্যাথ হয়েছে, নদী নৌকার ম্যাথ হয়েছে, লন ডলারের ম্যাথ হয়েছে, তারপর এই যে ডট গুণ ক্রস গুণ এগুলার ম্যাথ হয়েছে, একক ভেক্টর হয়েছে, ত্রিভুজ সব হয়েছে, তাই না? এখন বাদ আছে কি? ভেক্টর ক্যালকুলাস। এখন আমরা একটু ভেক্টর ক্যালকুলাস সলভ করবো। চলো, আমাদের একটা ভেক্টর ক্ষেত্র বা একটা ভেক্টর ফিল্ড দিয়ে দিছে, ঠিক আছে? দিয়ে দেখো প্রশ্ন কি কি করছে। প্রথম প্রশ্ন করছে ঘাত বল কাকে বলে? যে বল খুবই অল্প সময়ের জন্য কাজ করে তাকে আমরা কি বলবো? ঘাত বল বা ইম্পালস ফোর্স। ওকে, ইম্পালস ফোর্স বা ঘাত বল কি? যে বৃহৎ মানের বল, যে বিশাল বড় একটা মানের বল খুবই অল্প সময়ের জন্য ক্রিয়াশীল হয়, তাকে আমরা কি বলবো? ঘাত বল বলবো, ঠিক আছে? খতে কি বলছে? কোন বস্তুর কৌণিক ভরবেগ এত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। যদিও নিউটনিয়ান মেকানিক্সের জিনিস, বাট স্টিল আই গেস আপনারা কৌণিক ভরবেগ কি বলেন? কৌণিক ভরবেগ কি? মানে হলো জড়তার ভ্রামক মাল্টিপ্লাইড বাই কৌণিক বেগ, তাই না? L is equals to what? I into ওমেগা, ঠিক আছে? I into what? ওমেগা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কৌণিক ভরবেগ এত বলতে আমরা কি বোঝাবো? ধরো আমরা এখানে চিন্তা করলাম ওমেগা is equals to 1, ওমেগা is equals to 1 রেডিয়ান পার সেকেন্ড, মানে কি? বস্তুটার কৌণিক বেগ হলো 1, বস্তুটার কৌণিক বেগ কত? 1। তাহলে বস্তুটার কৌণিক বেগ যদি 1 হয়, L 40 হওয়ার জন্য ওর জড়তার ভ্রামক কত হইতে হবে? জড়তার ভ্রামক হইতে হবে 40 কেজি মিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? একটা বস্তু ঘুরতেছে, মানে এত বলতে আমরা কি বুঝবো? একটা ঘূর্ণনশীল বস্তুর জড়তার ভ্রামক এত হলে তার কৌণিক বেগ হবে 1 রেডিয়ান পার সেকেন্ড। কাহিনী বুঝছো? খুবই ইজি। যে একটা বস্তু ঘুরতেছে, না ঘুরলে তো আর কৌণিক ভরবেগ আসে না। তাহলে একটা বস্তু ঘুরতেছে মানে হলো কি? তার একটা জড়তার ভ্রামকও আছে, একটা কৌণিক বেগও আছে, ঠিক আছে? তাহলে যদি একটা ঘূর্ণনশীল বস্তুর জড়তার ভ্রামক হয় 40 কেজি মিটার স্কয়ার, তাহলে তার কৌণিক বেগ হবে কত? 1 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আপনি উল্টাভাবেও বলতে পারেন যে জড়তার ভ্রামক যদি হয় 1 কেজি মিটার স্কয়ার, তাহলে কৌণিক বেগ কত হবে? 40 রেডিয়ান পার সেকেন্ড। বুঝছেন? আপনি যে কোনোভাবে বলতে পারেন, এটা ব্যাখ্যা করা আসলে কঠিন কিছু না। ওকে, আচ্ছা, ইজি। যদি এগুলো নিউটন মেকানিক্স আমরা আবার পড়বো, সমস্যা নেই। আচ্ছা, গতে আসো। গতে কি বলছে? এই ভেক্টর ক্ষেত্রটার ডাইভারজেন্স নির্ণয় করো, ঠিক আছে? এই যে ভেক্টর ফিল্ডটা আছে, এটা কি নির্ণয় করতে হবে? ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। ওকে, 6x স্কয়ার্ড y মাইনাস z কিউব x। ও মাই গড, বিশাল বড়, দেখে দেখেই লেখা লাগবে। চলো, দেখে দেখেই লিখতে হবে, দেখে দেখেই লিখি। চলো গ নাম্বার আসো। গ নাম্বারে আমাদের যে ফিল্ডটা আছে, যে ভেক্টর ফিল্ডটা, ধরো নাম দিলাম ফাই, সেটা কি? 6x স্কয়ার্ড y, তারপর কি ছিল রে? ভুলে গেছি। মাইনাস জেড কিউব এক্স মাইনাস জেড কিউব এক্স আই, ঠিক আছে? প্লাস কি ছিল? 2x কিউব আর 3x জেড স্কয়ার, 2x কিউব আর 3x জেড স্কয়ার, 2x কিউব 3x জেড স্কয়ার মাইনাস জে, ঠিক আছে? এইটা ছিল হলো কি আমাদের ভেক্টর ফিল্ডটা, ঠিক আছে? ভেক্টর ফিল্ড বোঝা যাচ্ছে, এটা একটা ভেক্টর ফাংশন, তার জন্য এটা একটা ভেক্টর ফিল্ড, ঠিক আছে? ফাংশন কেন? কারণ এই যে আননোন আছে, এই আননোনের মান ইচ্ছা মতো চেঞ্জ হইলে এই ফাংশনের মানও চেঞ্জ হবে, বুঝছো? আর যেহেতু ভেক্টর আয়তাকার ভেক্টরগুলো আছে, তার মানে এটা অবশ্যই কি একটা ভেক্টর ফাংশন। ওকে, এখন এটা ডাইভারজেন্স আপনাকে বের করতে বলছে। ডাইভারজেন্স বের করা খুবই ইজি। কি করব? ন্যাবলার সাথে এই ফাংশনটার ডট গুণ করব। ন্যাবলা মানে কি? ডেল এক্স আই, এভাবে লিখবা, ঠিক আছে? আমি কিন্তু পুরোটা লিখে দিচ্ছি, তোমরা ওইভাবে পরীক্ষার হলে লিখবা, ঠিক আছে? কেউ যেন কোনো লাইন স্কিপ না করি, আমি যা লিখতেছি এগুলো যেন অ্যাটলিস্ট স্কিপ না করি, এগুলো একটু লিখবো, ঠিক আছে? ডট, এখন ফাংশনটা লেখেন, ফাংশনটা থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখেন, 6x স্কয়ার্ড y মাইনাস জেড কিউব এক্স আই, ঠিক আছে? প্লাস 2x কিউব জে
মাইনাস 3x জেড স্কোয়ার্ড কে, তাই না? এখানে আপনি কি করছেন বলেন তো, ডট গুণ করতেছেন না? ডাইভারজেন্স মানে কি? ডট গুণ করা, ন্যাবলার সাথে আপনার ভেক্টর ফাংশনে ডট গুণ করবেন। ডট গুণ করার সিস্টেম কি ভাই? আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ, এন্ড ফাইনালি কে এর সহগের সাথে কে এর সহগ গুণ। ঠিক আছে, তাহলে চলো আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করো। ডেল ডেল এক্স 6x স্কোয়ার্ড ওয়াই মাইনাস জেড কিউব এক্স। এখানে কিন্তু কোনো ভেক্টর সিম্বল আসবে না, ডট গুণ করার পরে যে রেজাল্টটা আসে সেটা কিন্তু স্কেলার রাশি হয়। ঠিক আছে, প্লাস ডেল ডেল ওয়াই 2x কিউব প্লাস ডেল ডেল জেড মাইনাস 3x জেড স্কোয়ার্ড। ওকে, ঠিক আছে। এখন এই সিম্বলগুলো কি ডিনোট করে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে কি? যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে শুধুমাত্র সেই ভ্যারিয়েবল, বাকি সবাই কনস্ট্যান্ট। তো যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে শুধুমাত্র ভ্যারিয়েবলকে এক্স, বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি কি আসবে এখানে দেখো তো, 12xy মাইনাস জেড কিউব। এটা আই গেস তোমাদের দিনে পারা উচিত, অ্যাটলিস্ট 23 ব্যাচের পোলাপানের তো অবশ্যই পারা উচিত। ঠিক আছে, প্লাস ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবো এখানে কি ওয়াই আছে? নাই, তাহলে পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। ওকে, জেড এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবো, জেড হলো ভ্যারিয়েবল, বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে কি আসবে? মাইনাস 6x জেড। তাহলে রেজাল্ট কি আসতেছে? 12xy মাইনাস জেড কিউব মাইনাস 6xz। এটাই হলো আমাদের ডাইভারজেন্স অফ ফাই। ঠিক আছে, ওই ভেক্টর ফাংশনটার ডাইভারজেন্স। চলো দেখো বুঝছো কিনা? খুবই ইজি, কঠিন কিছু নাই এখানে, খুবই 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 সোজা। ঠিক আছে, চলেন তুলে ফেলেন তুলে ফেলেন তুলে ফেলেন, আমরা ঘ নাম্বারটা সলভ করব। একদম সোজা, এগুলো কিন্তু লিখে আসতে হবে পরীক্ষায়। হ্যাঁ, লাইন টাইন স্কিপ করো না, এই লাইন স্কিপ করে দুপুরে দরকার নাই ভাই, একটু লিখে দাও না, একটা লাইনই তো। লিখলে কি এমন ক্ষতি হবে বলো? কোনো ক্ষতি হবে না, একটু লিখে আইসো। ঠিক আছে, সবার মনে থাকবে? শিওর, গুড। ওকে, এখন দেখো তুলফানো ঘ নাম্বারটা একটু যাই, দেখো ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বারে কি বলছে? ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল কিনা। আচ্ছা, কোনো একটা ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর ফিল্ড বা ভেক্টর ফাংশন ঘূর্ণনশীল কিনা অঘূর্ণনশীল, এটা কেমনে বের করে? ওই ভেক্টরের কার্লের মান বের করতে হবে। যদি কার্লের মান আসে 0 তাহলে ওই ভেক্টরটা অঘূর্ণনশীল, আর যদি কার্লের মান আসে নন জিরো যে কোনো ভ্যালু তাহলে ভেক্টরটা কি? ঘূর্ণনশীল। এখন আমাদের যেটা করতে হবে, এই ভেক্টর ফাংশনটার কার্ল বের করতে হবে। কার্ল বের করে কার্লের মান বের করতে হবে। মান যদি 0 আসে তাহলে অঘূর্ণনশীল, আর যদি মান আসে নন জিরো তার মানে কি? ঘূর্ণনশীল। ঠিক আছে, ওকে। চলেন এখন আমরা কি করব? এটার কার্ল করব। তাহলে 6x স্কোয়ার্ড ওয়াই প্লাস না মাইনাস মাইনাস জেড কিউব এক্স। 6x স্কোয়ার্ড ওয়াই, ঘতে আসো, ফাই কি? 6x স্কোয়ার্ড ওয়াই মাইনাস জেড কিউব এক্স আই প্লাস 2x কিউব জে, আর এটা যেন কি ছিল ভুলে গেলাম, মাইনাস 3x জেড স্কোয়ার্ড, না মাইনাস 3x জেড স্কোয়ার্ড কে। ঠিক আছে, এটা না 6x স্কোয়ার্ড ওয়াই মাইনাস জেড কিউব এক্স প্লাস 2x কিউব, হ্যাঁ ঠিক আছে, মাইনাস 3x জেড স্কোয়ার্ড জে। ওকে, জে কে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন এটা কি করবো? এটা কার্ল বের করবো। কার্ল বের করার সিস্টেম কি? ন্যাবলার সাথে এই ভেক্টর ফাংশনটার ক্রস গুণ করতে হবে। কার্ল বের করার সিস্টেম কি? ন্যাবলার সাথে এই ভেক্টর ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা ক্রস গুণ করতে হবে। লেখো আই জে কে। ঠিক আছে, লিখছি। তাহলে প্রথমে ন্যাবলা, যেহেতু প্রথমে ন্যাবলার আই জে কে এর সহগগুলো আগে বসাবো। ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। এবার এই ফাইয়ের আই জে কে এর সহগগুলো বসাও। 6x স্কোয়ার্ড ওয়াই মাইনাস জেড কিউব এক্স, জে এর সহগ কত? 2x কিউব, কে এর সহগ কত? মাইনাস 3x জেড স্কোয়ার্ড। ওকে, এটা কিন্তু কোনো শর্টকাট নেই, এটা পুরোটা করতে হবে আপনার, কোনো শর্টকাট নেই এখানে। ঠিক আছে, চলেন বের করে ফেলেন। আই, তার সাথে কি আসবে? ডেল ডেল ওয়াই মাইনাস 3x জেড স্কোয়ার্ড মাইনাস ডেল ডেল জেড 2x কিউব। ঠিক আছে, এবার আছেন জে। জের ক্ষেত্রে কি আসবে? জের ক্ষেত্রে আসবে কি আসতেছে? ডেল ডেল জেড 6x স্কোয়ার্ড ওয়াই মাইনাস জেড কিউব এক্স, না হ্যাঁ জেড কিউব এক্স। ঠিক আছে, আর মাইনাস দিয়ে ডেল ডেল এক্স মাইনাস 3x জেড স্কোয়ার্ড। ওকে, এটা গেল জে। এবার আসো কে।
কে এর ক্ষেত্রে কি হবে, কোথায় লিখি, এখানে লিখি নাকি নাকি ওইখানে লিখি, ওইখানে লিখি। কে এর ক্ষেত্রে কি হবে, কে এর ক্ষেত্রে বলো, কে এর ক্ষেত্রে কি হবে, খুব ইজি। কে এর ক্ষেত্রে কি হবে, ডেল ডেল এক্স, তার ভিতর কি হবে বলতো 2x কিউব, ঠিক আছে, মাইনাস এখানে কি আসবে ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই ভিতরে কি হবে এই যে পুরোটা 6x স্কোয়ার্ড ওয়াই মাইনাস জেড কিউব এক্স, ঠিক আছে। এখন এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করতে হবে আমাদের। দেখেন কঠিন না, কিন্তু একবার লিখে ফেললে আর কঠিন না। দেখেন তো এখানে কোনো ওয়াই আছে ভিতরে নাই, এখানে তো ডেল ডেল ওয়াই না, তার মানে কি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, বাট ভিতরে তো কোনো ওয়াই নাই, তার মানে কি ভিতরে পুরোটাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয় 0। এবার আসেন এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, জেড এর সাপেক্ষে, ভিতরে কোনো জেড আছে নাই, তাহলে পুরো ডিফারেন্সিয়েশনটা কি হবে 0, ঠিক আছে। এবার আসেন যেতে আসেন, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, জেড এর সাপেক্ষে, প্রথম টার্মে জেড আছে নাই, কনস্ট্যান্ট, তাহলে এটা ডিফারেন্সিয়েশন 0 বাদ। সেকেন্ড টার্মে আসেন, সেকেন্ড টার্মে জেড আছে, তাহলে এই পার্টটুকু যদি আমি ডিফারেন্সিয়েশন করি কি আসবে মাইনাস 3z স্কোয়ার্ড এক্স, এক্স কিন্তু কনস্ট্যান্ট, যখন আপনি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন, জেড কিউবের ডিফারেন্সিয়েশন কত আসবে 3z স্কোয়ার্ড, তাহলে কি আসবে j এর ভিতরে মাইনাস 3z স্কোয়ার্ড এক্স, ঠিক আছে। ওকে, এখন এখানে আসেন x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবে ভিতরে কি x আছে নাকি নাই, অবশ্যই আছে, ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলেন তো মাইনাস 3z স্কোয়ার্ড, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3, আচ্ছা এখানে x তো থেকে যাবে না, ও হু 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 হু, এখানে কি একটু উল্টাপাল্টা হয়েছে কোথাও, z কিউব, এখানে তো z x থেকে যাচ্ছে আর এখানে হলো x টা যাচ্ছে না, তাই না, মানে x টা চলে যাচ্ছে, সরি, তাহলে প্লাস, আচ্ছা তাহলে তো এটা 0 আসবে না, তো 0 চলে আসার একটা চরম সম্ভাবনা ছিল, x এর জন্য আসতেছে না, আচ্ছা দেখতেছি পরে, দাঁড়াও, প্লাস কে আগে আমরা করি তারপর দেখি। এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 6x স্কোয়ার্ড, ঠিক আছে। ওইখানে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে মাইনাস 6x স্কোয়ার্ড, আর পরেরটাই তো হবে না, তাহলে দেখো আমাদের সবগুলা পার্টি 0 আসতেছে, জাস্ট এটা 0 আসতেছে না, কি কোথাও ভুল করছি আমি, 6x স্কোয়ার্ড y মাইনাস জেড কিউব এক্স, ডেল ডেল জেড, ডেল ডেল জেড, হ্যাঁ 6x স্কোয়ার্ড ওয়াই মাইনাস জেড কিউব এক্স ছিল নাকি অন্য কিছু ছিল, তারাও তো জেড এক্স স্কোয়ার্ড ওয়াই মাইনাস জেড কিউব এক্স, হ্যাঁ সবই তো ঠিকই আছে, সবই তো ঠিকই আছে। আচ্ছা এটা তাহলে মনে আসবে না, তোমাদেরও এই রেজাল্ট আসছে না, তোমাদেরও কি এই রেজাল্ট আসছে নাকি, আমার তো এটা আসলো। আচ্ছা কোথাও কি ভুল করছি, করার তো কথা না, 3z স্কোয়ার্ড এক্সই তো আসে, আর ওইখানে যদি করি ওইখানে আসে হলো x এর সাপেক্ষে হলো x তো চলে যাবে মাইনাস 3x স্কোয়ার্ড, তাহলে মাইনাস 3z স্কোয়ার্ড, হ্যাঁ এটা তো যায় না আসলে, তাহলে এটা 0 আসবে না, তো 0 আসবে না আমার, এটা তোমাদেরও কি এটা আসছে দেখো তো, এই একটু দেখো না, তোমাদেরও কি এটা আসছে, এটা আসছে, আমার কার্ল কিন্তু 0 আসে নাই, আমার কিন্তু কার্ল অফ ফাই যেটা সেটা 0 আসে নাই, কার্ল অফ ফাই নট ইকুয়ালস টু 0, তার মানে কি আসছে ঘূর্ণনশীল আসছে। তোমাদেরও কি এরকম আসছে, আমি যেটা করছি রেজাল্ট কি সেম আসছে দেখো তো, কারণ এখানে কিন্তু দুইটা টার্ম অলরেডি 0 হয়ে গেছিল, হ্যাঁ জাস্ট একটা টার্মে একটা এক্স এর জন্য 0 আসে নাই, সো হইতে পারে আমি কোথাও মিস্টেক করছি, হইতেই পারে, পসিবিলিটি আছে। সো তোমরা একবার দেখো তো তোমাদের রেজাল্ট কি সেম আসছে না ডিফারেন্ট আসছে, 0 হয় নাই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে 0 হয় নাই, তাহলে আই গেস আমারটা ভুল হয় নাই নাকি, মানে আমার সাথে কি মিলছে, আমার সাথে কি তোমাদের অ্যান্সার মিলছে, 0 আসে নাই, তাহলে ঠিক আছে, তাহলে হয়েছে, তার মানে ঘূর্ণনশীল সেম আসছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে হয়তো ওরা কোয়েশ্চেন দিতে কোথাও ভুল করছিল, হয়তো বা হতে পারে যে যে কোয়েশ্চেনটা দিছিল বা ওইটা একটু ট্রিক্স করে দিছিল পোলাপানের মাথাটা আওলাই দেওয়ার জন্য, যে আরে 0 তো চলে আসে প্রায়, হইতেই পারে এরকম, হইতেই পারে, ঠিক আছে, তাহলে যেটা করছে আমরা সেটা ঠিক আছে, কোয়েশ্চেন অনুযায়ী ঠিক আছে। ওকে 0 আসে না ভাইয়া, ওকে 0 আসে নাই, ঠিক আছে, তাহলে তো হইলই, তাহলে কি আমাদের সবাইকে সিকিউ বুঝছি, এই ডাইভারজেন্স কার্ল এগুলো পারবা দেখো তো, আরেকটা সিকিউ আছে আমাদের, আরেকটা সিকিউ আছে, দেয়ার ইজ অ্যানাদার সিকিউ ইয়েট টু সলভ, ওইটা আমরা সলভ করব, বাট এতটুকু বুঝছো কিনা দেখো, দাদা হ্যাঁ বল বল বল, শাহরিয়ার বলছে মানে কি বুঝছি নাকি, ভাইয়া 10 নম্বর কোয়েশ্চেনে ও এ সি আর সি এর দিকের জিনিসটা ফুল ক্লিয়ার না। আচ্ছা আমি এখানে যেটা বলছি যে ক্রস গুণের নিয়ম কি ছিল, যখনই আমরা ক্রস গুণ করব আমরা মেক শিওর করব যে দুইটা ভেক্টরে ক্রস গুণ করতেছি তাদের আদি বিন্দু একই জায়গায় আছে, এটাই বলছি আর কিছু না। দেখো এখানে যখন আমরা ক্রস গুণ করছি আমরা মেক শিওর করছি কি যে দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আছে, এই যে ও এ ক্রস ও সি, এটা তো ক্রস গুণের নিয়মের মধ্যেই ছিল। এখন আপনি যদি ও এ ক্রস সিও করতেন তাহলে কি দুইটা আদি
আদিবিন্দু সেম হইতো না, এটা ক্রস গুণের নিয়মের মধ্যে পড়ে না, ঠিক আছে। ক্রস গুণ করার নিয়মে কি ছিল, ওএ ক্রস ওসি যদি আমি করতে যাই অবশ্যই তাদের ইনিশিয়াল পয়েন্ট একই জায়গায় এনে তারপর করতে হবে, এইটাই, আর কিছু না, ঠিক আছে। ওকে, ক্লিয়ার স্যার, ওকে, মিলছে, ওকে। পেরে কি লাভ, কোনো লাভই নেই, পেরে কোনো লাভ নেই ভাই, পেরে কোনো লাভ নাই। আপনি না পারেন কোনো সমস্যা নেই, যারা পারতে চাচ্ছে তাদেরকে পারতে দেন, পেরে কোনো লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, যেটাই হোক, হয়েছে হয়েছে হয়েছে। চলেন আজকের মতো লাস্ট সিকিউ, চিটাগং সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। চলেন দেখি এটা একটু সলভ করি আমরা। চলেন 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 চলেন, অনেকগুলা ভেক্টর, আয় হায়। প্রথমে কি বলছে, আয়ত একক ভেক্টর কাকে বলে? আমাদের যে কার্তেশিয়ান স্থানাঙ্ক, সেই কার্তেশিয়ান স্থানাঙ্কের যে তিনটা অক্ষ আছে এক্স ওয়াই জেড, এই তিনটা অক্ষ বরাবর আমরা আমাদের তিনটা ইচ্ছা মতো বা তিনটা পছন্দ মতো ভেক্টর আমরা ডিফাইন করে নিছি। তিনটা একক ভেক্টর আমরা ডিফাইন করছি, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। তিনটাই কি একক ভেক্টর, একটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর। এই তিনটা একক ভেক্টরকে কি বলে? আয়ত একক ভেক্টর বলে, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে, এই তিনটা একক ভেক্টরকে কি বলে? একত্রে আয়ত একক ভেক্টর বলে, ঠিক আছে। ওকে, পাখির উড্ডয়ন ব্যাখ্যা করো। এটা বলছিলাম মোস্ট প্রবাবলি, এটা আই গেছে আমি ইয়াতেই ব্যাখ্যা করছিলাম। সো পাখি ওড়ার যে সিস্টেমটা সেটা খুবই ইজি। আচ্ছা আমি একটু ব্যাখ্যা করে দিই তোমাদের, অনেকে হয়তো ভুলে গেছো, খুবই ইজি, ঠিক আছে। পাখি যখন ওড়ে এভাবে লিখবা, একটা ছবি এঁকে দিলে তো কোনো কথাই নেই, একটা ছবি যদি এঁকে দিতে পারো তাহলে তো পুরা বিন্দাস। ওকে, এরকম ডানা থাকে, এরকম ডানা থাকে, ঠিক আছে। আমি যে আসলে কি আঁকতেছি, এরকম থাকে আমাদের পাখি। তো পাখি কি করে? পাখি ডানা দিয়ে বাতাসের মধ্যে বল প্রয়োগ করে, দুইটা ডানা দিয়ে কি করে? বাতাসের মধ্যে বল প্রয়োগ করে, ঠিক আছে। সেই বলের একটা রিঅ্যাকশন ফোর্স পায় পাখি তার ডানার মধ্যে, কি পায়? রিঅ্যাকশন ফোর্স পায়, ঠিক আছে। সেই রিঅ্যাকশন ফোর্সের একটা থাকে এরকম উপাংশ আর কস থিটা, এই বরাবর অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আর কস থিটা, ঠিক আছে। এই আর কস থিটা তো ক্যান্সেল হয়ে যাবে যদি সমান হয়। আর এই দিক বরাবর থাকে কি? আর সাইন থিটা। রিঅ্যাকশন ফোর্সের যে উলম্ব উপাংশ আর সাইন থিটা, এই বরাবর একটা কি থাকে? আর সাইন থিটা, ঠিক আছে। দুটা মিলে সামনে বরাবর কতখানি বল দেয়? 2r সাইন থিটা। এই 2r সাইন থিটা বলের জন্য পাখি কি করে? সামনের দিকে এগিয়ে যায়। এটাই পাখিকে সামনের দিকে নিয়ে যায়, এটাই পাখিকে সামনের দিকে নিয়ে যায়, সামনের দিকে নিয়ে যায়, ঠিক আছে। সামনের দিকে নিয়ে যায়, বুঝতে পারছেন? বুঝছেন? এই যে 2r sin থিটা কি করবে? পাখিকে সামনের দিকে নিয়ে যাবে। সো পাখি কি করতেছে? বাতাসের মধ্যে বল দিচ্ছে, উল্টা বাতাসকে কি করতেছে? আবার রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে। সেই রিঅ্যাকশন ফোর্সের যে উলম্ব উপাংশ সেটা কি করে? পাখিকে সামনের দিকে নিয়ে যায়। আর পাখি যদি বামে বা ডানে যেতে চায়, যেদিকে যেতে চায় ওই দিকের পাখাটা একটু বেশি বাঁকানো লাগে বা ওই দিকের পাখা দিয়ে একটু বেশি বল প্রয়োগ করা লাগে। সো বাম দিকের পাখা দিয়ে যদি বেশি বল প্রয়োগ করে বা বাম দিকের পাখা যদি বেশি বাঁকায় তখন পাখি বামে যাবে, ডান দিকের পাখা দিয়ে যদি বেশি বল প্রয়োগ করে বা বেশি বাঁকায় তখন পাখি ডানে যাবে। আর দুইটা পাখা দিয়ে সেম অ্যামাউন্টের বল এবং সেম অ্যামাউন্টের বাঁকাইলে তখন পাখি বরাবর সামনের দিকে যাবে, ঠিক আছে। ওকে স্যার, চলেন এবার আসেন গতে কি বলছে? 1 - 1 এবং 1 বিন্দুতে a এর কার্ল নির্ণয় করো। সো a হলো আমাদের একটা ভেক্টর ফাংশন যেটা কোশ্চেনে দেওয়া আছে, এটার কার্ল নির্ণয় করতে বলছে কোন বিন্দুতে? 1 - 1, ঠিক আছে। 2x² - 3x, ও মাই গড, 3x² yz 4yz², এটা আমার দেখে দেখে লেখা লাগবে রে। চল চল চল, কি বলছে দেখ, গতে আয়। আমাদের এ যেটা, এ কি বলা আছে ভুলে গেছি, অলরেডি ভুলে গেছি কি ছিল এ? দেখতো 2x² - 3x² yz, ঠিক আছে। 2x² I - 3x² yz যে প্লাস কে এর সহগ কি ছিল? কে এর সহগ 4yz² কে, 4yz² কে। এইটার কার্ল নির্ণয় করতে বলছে 1 - 1 বিন্দুতে। সো প্রথমে আমরা কার্লটা বের করি, জেনারেল যে কার্লটা সেটা বের করি। কি করব? ন্যাবলার সাথে ক্রস গুণ করব, ঠিক আছে। তাহলে কি আসবে? i j k, ঠিক আছে। তাই কিন্তু স্যার ন্যাবলার সহগগুলা কি কি? ডেল ডেল x, ডেল ডেল y, ডেল ডেল z, ঠিক আছে। পরে যে a আছে, a এর i j k এর সহগগুলা কি কি? 2x² - 3x² yz এবং এখানে 4yz², ঠিক আছে। সমস্যা নেই কোনো, গুড। আচ্ছা এবার আসো আই নাও, আই নিলে কি আসবে? কি আসবে বলো? ডেল ডেল y 4yz² - ডেল ডেল z
মাইনাস 3x স্কোয়ার্ড ওয়াই সেট। ঠিক আছে, আরেকটা গেল। এবার আসো জের জন্য কি আসবে বলো, জের জন্য কি আসবে? জের জন্য আসবে ডেল জেড 2x স্কোয়ার্ড মাইনাস ডেল এক্স 4y জেড স্কোয়ার্ড। এবার যদি কে এর জন্য নেই, কে এর জন্য কি আসবে? কে এর জন্য আসবে ডেল এক্স মাইনাস 3x স্কোয়ার্ড ওয়াই জেড মাইনাস ডেল ওয়াই 2x স্কোয়ার্ড ঠিক আছে, চলো কার্লটা বের করে ফেলি আমরা, সময় লাগবে না, একদম সময় লাগবে না। চলো ওয়াই সাপেক্ষে কিছু ডিফারেন্সিয়েশন করি, কি আসবে এখানে? আই এর ভিতর 4z স্কোয়ার্ড, জেড এর সাপেক্ষে কিছু ডিফারেন্সিয়েশন করি, কি আসবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3x স্কোয়ার্ড ওয়াই। ওকে, আচ্ছা এবার আসো জে এর সহগ কি আসবে? জেড এর সাপেক্ষে কিছু ডিফারেন্সিয়েশন করি, এখানে কোনো জেড নাই, তার মানে আমার চলে আসতেছে কত? 0। এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে কোনো এক্স নাই, তাহলে চলে আসতেছে কত? এখানে একটা হবে, থার্ড ব্র্যাকেট হবে, চলে আসতেছে কত? 0 বাদ। এখানে আসো, কে এর ভিতর আসো, কে এই যে এখানে দেখো না জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ভিতরে কোনো জেড আছে? নাই, তাহলে পুরো টার্মটাই কি? কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন তো 0। এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ভিতরে কোনো এক্স আছে? নাই, তার মানে কি ভিতরের পার্ট পুরোটা কনস্ট্যান্ট, ওর কাছে তো কনস্ট্যান্ট, তাই না? তার মানে ডিফারেন্সিয়েশন কত আসবে? 0। এবার আসেন কে এর যে পার্টটা, এখানে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, কি আসবে? মাইনাস 6xyz, আর এখানে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, রেজাল্ট কি আসবে? অবশ্যই 0 আসবে, কারণ ভিতরে কোনো ওয়াই নাই। তাহলে আমার আলটিমেটলি কি আসতেছে? খুব ইজি, 4z স্কোয়ার্ড প্লাস 3x স্কোয়ার্ড ওয়াই আই যেহেতু নাই মাইনাস 6xyz কে। ওকে, এখন এইটা তো বেরোলো জেনারেল কার্ল, মানে ফাংশন ওয়ালা কার্ল। এখন এইটাই নির্ণয় করতে হবে কোন বিন্দুতে? 1 বিন্দুতে। তাহলে এই যে কার্লটা তুমি বের করলা, কার্ল অফ এ, এটা কোন পয়েন্টে বের করবো এখন বলো তো? এইটা এখন আমরা বের করব, কার্ল অফ এ যেটা বের করলাম সেটা বের করব 1 বিন্দুতে। ঠিক আছে, এভাবে লিখতে হবে। লেখার পর এক্স এর জায়গায় বসাবা 1, ওয়াই এর জায়গায় বসাবা -1, জেড এর জায়গায় বসাবা 1। এখানে যেটা বের করছো সেখানে এক্স এর জায়গায় বসাবা 1, ওয়াই এর জায়গায় -1, জেড এর জায়গায় 1, সিম্পল। ওকে, তাহলে দেখো প্রথমে কি আছে? 4z স্কয়ার, তার মানে এটা হয়ে যাবে 4, কারণ জেড এর মান 1। ঠিক আছে, 3x স্কয়ার্ড ওয়াই, x স্কয়ার তো 1 থাকবে, ওয়াই এর মান -1 হয়ে যাবে -3, তাহলে -3i হইল। এখানে আসো, -6xyz, xyz কে যদি গুণ করি কি আসবে? -1, তার মানে হবে +6k, তাহলে আসতেছে i +6k। ওকে, এইটাই আমাদের রেজাল্ট। কার্ল অফ এ at point 1 - 1 1 is equals to i +6k। ওকে, বুঝছেন? সোজা কিন্তু কঠিন, একটু লেন্দি, একটু বড়, বাট এটা কিন্তু কঠিন কিছু না। আপনি যদি একটু ধৈর্য ধরে করেন, স্পেশালি এই প্রবলেমগুলো যখন সলভ করবেন, হ্যাঁ, তাড়াহুড়া করা যাবে না। এই প্রবলেমগুলো সলভ করার সময় মোটেও তাড়াহুড়া করা যাবে না, একদম মাথা ঠান্ডা রেখে এই প্রবলেমগুলো সলভ করা লাগবে। ঠিক আছে, কেন? এই প্রবলেমগুলো কিন্তু ভুল হওয়ার অনেক চান্স, ভুল হওয়ার অনেক সুযোগ এখানে। ঠিক আছে, কত বড় বড় লাইন দেখছো, তুমি ভুল করতেই পারো কোনো একটা জায়গায়। সো এই প্রবলেমগুলো প্রথমত সলভ করবো ঠান্ডা মাথায় সলভ করার পর আরেকটা বার যদি রিভাইজ দেওয়া পসিবল হয় একটু দিবা। ঠিক আছে, কারণ এইচএসসি তে সময় পাওয়া যায় ভাই। ঠিক আছে, একটা সিকিউর জন্য 30 মিনিট সময়, তুমি কেন পাবা না সময় বলো তো? 30 মিনিটে একটা সিকিউ লেখা সম্ভব না। এই ম্যাথ কি অনেক বড়? অনেক বড় না। অ্যাটলিস্ট 3-4 মিনিট সময় রাখো একটা বার জাস্ট রিচেক দেওয়ার জন্য। ওকে, সো ঠান্ডা মাথায় করে যদি একটা বার পসিবল হয় একটা বার রিচেক দিবা। ওকে, কারণ এই ম্যাথগুলো কিন্তু ভুল হওয়ার সুযোগ অনেক। ওকে স্যার, চলো আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বার হয়ে গেছে, ঘতে আসেন। বি, সি এবং ডি একই সমতলে রাখা সম্ভব হবে কিনা বলো? একই সমতলে রাখা সম্ভব হবে কিনা? যুক্ত দাও। সিস্টেম কি জানি নাকি জানি না, বলো কি করা লাগবে? বি সি ডি কে যদি একই সমতলে রাখতে চাই কি করতে হবে বলেন? বি ডট সি ক্রস ডি, এই মানটাকে 0 করতে হবে। এই মান যদি 0 হয় তাহলে বিসিডি একই সমতলে থাকবে, যদি 0 না হয় তাহলে একই সমতলে থাকবে না। খেয়াল করে একটু, বি এ আই এর সহগটা দিছে এম, তার মানে আই এর সহগটা ওরা দেয় নাই। কেন দেয় নাই বলতো? ওরা চাচ্ছে আমরা এটাকে 0 করি। 0 করলে কি হবে? বিসিডি সমতলে আসবে, এবং এটা 0 হওয়ার জন্য বি এর মধ্যে এম এর একটা মান হওয়া লাগবে, মানে এম এর একটা নির্দিষ্ট মানের জন্যই তো এই জিনিসটা 0 হবে। সেই মানটা আমরা বের করব। বি এর মধ্যে আই এর সহগটা দিয়ে রাখছে একটা ভ্যারিয়েবল, সো ইট ক্যান বি এনিথিং। আমাদের দেখা লাগবে বি এর মধ্যে আই এর সহগ যেটা এম, যেটা এম এর কোন মানের জন্য
এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এই কন্ডিশন স্যাটিসফাই করলেই বি সি ডি কে একই তলে রাখা যাবে। সো এটাই আমরা দেখবো, ঠিক আছে, যে বি এর মধ্যে যে ওই যে এমটা আছে ওই এম এর মান কত হইলে এই কন্ডিশন স্যাটিসফাই করে, দেন আমরা কি বলবো, এম এর মান এত হইলে এই তিনটাকে একই সমতলে রাখা সম্ভব। ঠিক আছে, তাহলে বি এর সহগ কি কি, আরে ভাই এগুলো আবার লেখা লাগবে, একটা অ্যাটলিস্ট দেখে আসি কি ছিল, এম এক মাইনাস এক, এম এক মাইনাস এক, এটা হলো আমাদের বি। ঠিক আছে, ঘতে আসো, বি কি, বি হলো এম আই প্লাস জে মাইনাস কে। সি আর ডি আমাদের লিখতে হবে, দেখে দেখেই লিখতে হবে, আমার মনে নাই। ঠিক আছে, চলো একবার চেক করি। সি আর ডি কি ছিল, 3 মাইনাস 2 1, 1 মাইনাস 3 5, 3 মাইনাস 2 1, 1 মাইনাস 3 5, 3 মাইনাস 2 1, 3 মাইনাস 2 1, ইস 1 মাইনাস 3 5 নাকি বলে গেছি আবার, 1 মাইনাস 3 5, হ্যাঁ হয়েছে 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 হয়েছে, 3 মাইনাস 2 1, 1 মাইনাস 3 5 হয়েছে। চলো, আই জে প্লাস কে, ঠিক আছে, এখানে আই মাইনাস 3j প্লাস 5k। ঠিক আছে, এখন এরা যদি একই সমতলে থাকতে চায় তাহলে যেন কি হইতে হবে, বি ডট সি ক্রস ডি, এইটা হইতে হবে কত, 0, একই সমতল থাকার জন্য। সো আমরা একটা কাজ করি, প্রথমে সি ক্রস ডিটা বের করি। সি ক্রস ডি কত হবে দেখো, এখন তো বের করা প্যারা না, এগুলো তো সোজা। আই জে কে কত, সি ক্রস ডি 3 মাইনাস 2 1, 1 মাইনাস 3 5। ঠিক আছে, চলো বের করো। আয়ের সহগ কত হবে দেখো, মাইনাস 10 প্লাস 3 মানে হলো মাইনাস 7 আই। জে এর সহগ কত হবে, 1 মাইনাস 15 মানে মাইনাস 14 জে। ঠিক আছে, কে এর সহগ কত হবে, মাইনাস 9 প্লাস 2 মানে মাইনাস 7 কে। আরেকবার করি, মাইনাস 10 প্লাস 3 মাইনাস 7, 1 মাইনাস 15 মানে হলো 14 মাইনাস 14, আর কে এর বেলায় মাইনাস 9 প্লাস 2 মাইনাস 7। ঠিক আছে, সো আমাদের সি ক্রস ডি বের হয়ে গেছে। এখন বি এর সাথে ডট গুণের রেজাল্ট কি আসা লাগবে, 0 আসা লাগবে। বি ডট সি ক্রস ডি হইতে হবে 0, তাহলেই রেজাল্ট আসবে, মানে সরি তিনটা একই সমতলে রাখা যাবে। বি মানে কি, এম আই প্লাস জে মাইনাস কে। সি ক্রস ডি মানে কি, এই যে এটা মাইনাস 7i মাইনাস 14j মাইনাস 7k, এটা আসা লাগবে 0। ডট গুণ মানে কি, আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে এর সহগের সাথে জে এর সহগ, কে এর সহগের সাথে কে এর সহগ, তাহলে 7m ইজ ইকুয়ালস টু মাইনাস 7, তার মানে এম এর মান হওয়া লাগবে কত, মাইনাস 1। তাহলে যদি এম এর মান হয় মাইনাস 1 তাহলেই শুধুমাত্র বি সি এবং ডি কে একই সমতলে রাখা যাবে, একই সমতলে রাখা যাবে। দেখ বুঝছিস কিনা, দেখ দেখ দেখ, যখন আমাদের এম এর মান হবে মাইনাস 1 তখনই শুধুমাত্র বি সি এবং ডি কে একই সমতলে রাখা যাবে। দেখেন স্যার, আমাদের সবগুলো সিকিউ সলভ করা শেষ, 12টা সিকিউ ডান। এখন দেখেন, এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে 12টা সিকিউ সলভ করার পর, প্রথম থিওরি ক্লাসটা করার পর এখন কি আপনাদের মনে হচ্ছে আপনারা থিওরিতে আর আটকাবেন, সিকিউতে আটকানোর কোনো সম্ভাবনা আছে বলে মনে হয়? এই যে 12 রকমের সিকিউ আমরা সলভ করলাম, তার আগে পুরো চ্যাপ্টারের থিওরি আমরা পড়লাম, এখনো কি আপনাদের মনে হচ্ছে আপনারা কেউ আটকাবেন, সিকিউতে আটকাবেন? এমসিকিউ তো আমরা করবোই কালকে, সিকিউতে কেউ আটকাবেন ভাই আর বলেন তো? সৌমি বলছে ক্লিয়ার দাদা, একটু বলো, আই নিড দ্য কনফিডেন্স। হ্যাঁ, আমার কনফিডেন্স লাগবে ভাই, হয়তো আটকাবো না, আশা করি আটকাবো না, এগুলো বাদ দাও ভাই, আটকাবা নাকি আটকাবা না সেটা বলো। তুমি পড়া বুঝে থাকলে তুমি আটকাবা না, ওকে? ওই ভিতরে কনফিডেন্স লাগবে যে ভাই আমি আটকাবো না, শেষ, আমি পড়ছি ভাই, আটকাবো না, ওকে? আটকাবা নাকি আটকাবা না বলো? ইনশাআল্লাহ আটকাবো না, এই তো ঠিক আছে। তারপর বাকিদের কি মনে হচ্ছে, বাকিদের কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে থিওরি ক্লাস তারপরে এতগুলো সিকিউ সলভ করার পরে? তাজিন বলছে ক্লিয়ার দাদা, গুড, ইনশাআল্লাহ ভুলেও না, আরে সেরা সেরা সেরা, ওকে জয় ব্রো সেরা। তারপর আসিফ বলছে আরে দাদা ক্লিয়ার, ইনশাআল্লাহ আটকাবো না, সেরা 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 সেরা। তারপর তারপর কি মনে হচ্ছে, অন্যান্যদের কি মনে হচ্ছে? একদম প্রমিত দাদার চেয়েও বস হয়ে গেছে ভেক্টর, সেরা সেরা। কাদের বলছে ইনশাআল্লাহ আটকাবো না, আরে সেরা সেরা।
সেরা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে আমরা তো মোটামুটি বুঝিয়ে গেলাম ভেক্টর এমনি সিকিউ সলভ হয়ে গেল। আমরা নেক্সট ডে আমরা এমসিকিউ সলভ করবো আগামীকাল রাত 10টায় আমরা এমসিকিউ সলভ করবো ভেক্টরের। ওকে, সো যারা এভাবে পুরা ফিজিক্সের 2 পেপার মাত্র 1200 টাকায় কমপ্লিট করতে চান, ইউ গাইস ক্যান জয়েন মাই কোর্স। আমাদের পেজে একটা মেসেজ দিলেই হবে, অথবা দেখেন আমাদের যে গ্রুপের যে পিন পোস্ট যেটা, সেখানে গিয়ে দেখেন ব্যাচ ক্লাইম্যাক্সের একটা ডিটেলস পোস্ট আছে, ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে বিকাশ আর নগদ নাম্বার, ওই নাম্বারে টাকা পে করে জাস্ট রেজিস্ট্রেশন করলে আপনার কাজ শেষ। মাত্র 1200 টাকায় পুরো 2 পেপার আপনি কমপ্লিট করতে পারেন ঠিক এইভাবে। প্রথমে থিওরি ওভারভিউ, তারপর এমনি করে 12-13টা করে সিকিউ সলভ, তারপর এমসিকিউ সলভ, তারপর প্রবলেম সলভিং ক্লাস, মানে এভাবে পুরো 14টা চ্যাপ্টার আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে মাত্র 1200 টাকায়। সো আপনার এইচএসসি ফিজিক্সের প্রিপারেশন কিন্তু এখানেই খুব সুন্দরভাবে নেওয়া সম্ভব, যদি আপনি চান, যদি আপনি আমার পড়া বুঝেন। ঠিক আছে, 10 তারিখ পর্যন্ত 1200 টাকায় এনরোল করার সুযোগটা থাকতেছে। যারা যারা এনরোল করতে চান 10 তারিখের মধ্যে করে ফেলেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, গুড বাই।